সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1102তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ছেলে সৌরভের জীবনের হৃদয় কাঁপানো এক লাঞ্ছনাজনক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সৎ মাকে দিয়ে দুবাইয়ে খারাপ কাজ করায় ছেলে। এই গল্পটা আসলে এরকম একটা গল্প যে একটা দায় মুক্তির গল্প। একটা মানুষের উপরে কিছু অপরাধ, এবং যে অপরাধে মানুষটা এতটাই অপরাধী সে বাংলাদেশের মাটিতে পা রাখতে পারে না, এবং তার নামে এলাকাতে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা বলে। এই গল্পটা তিনি এই জন্যই আমাকে বলেছে, তিনি গল্প থেকে তিনি তার জীবনের ওই দোষগুলো থেকে মুক্তি পেতে চায়। গল্পটা হৃদয় কেঁপে ওঠার মতো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবনের গল্প। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহীর ভাই সৌরভের জীবনের বাস্তব গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, এবং গল্প শেষে সৌরভকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সৌরভ হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার একজন কাকা সহ আমার কাকিমা। আমাদের পরিবারটা রাজশাহী শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা আসলে পেশায় তেমন কিছুই করতো না। ছোটবেলা থেকে আমি দেখে আসছি আমাদের প্রচুর পরিমাণের জায়গা সম্পত্তি আছে। আমার বাবা আর আমার কাকা এই জায়গায় সম্পত্তিগুলো দেখাশোনা করে, চাষবাদ করে, এবং এই নিয়ে আমাদের পরিবারটা চলে। পরিবারের একমাত্র ছেলে হওয়ার কারণে, আমার কোনো ভাই বোন না থাকার কারণে আমার বাবা মা সহ আমাদের পরিবারের সব মানুষগুলো আমাকে অনেক বেশি ভালোবাসে। সবার আদর আর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটে। শৈশব পার হয়ে একটা সময় আমি মোটামুটি একটু বড় হই। আমি তখন আমাদের এলাকারই একটা স্কুলে আমি তখন পড়াশোনা করি। সবেমাত্র আমি তখন ক্লাস 8-এ পড়ি, এবং ক্লাস 8 থেকে আমার ভিতরে একটা অন্যরকম নেশা জাগে। নেশাটা হচ্ছে ঠিক এরকম যে অনেকেরই তো এইম ইন লাইফ থাকে, জীবনের লক্ষ্য থাকে। কেউ হয়তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই হবে ওই হবে, কিন্তু আমার জীবনের একমাত্র ইচ্ছে হচ্ছে আমি বড় হলে অনেক বড় মাপের একজন ফুটবলার হব। এবং ফুটবল খেলার প্রতি আমার এমনভাবে নেশা জমে যায় যে আমি এই ফুটবল খেলা ছাড়া কোনো কিছুই বুঝি না। এরকমও হতো, পরীক্ষার আগে আব্বা আমাকে খুব বকা দিত যাতে আমি ফুটবল খেলতে না যাই, কারণ পায়ে হাতে যদি আঘাত খাই তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না। কিন্তু এরপরও আমি পড়াশোনাটাকে পিছনে ঠেলে আমার ওই ফুটবল খেলাটাকে প্রাধান্য দিয়ে আমি সার্বিক সবসময় ফুটবলের প্রতি আমি ঝুঁকে থাকি। যেখানেই ফুটবল খেলার টিম হয়, যেখানেই ফুটবল খেলা হয়, আমি শোনা মাত্রই সেখানে দৌড়ে চলে যাই। এরকম করতে করতে আমি মোটামুটি একটা পর্যায়ে অনেকটাই বড় হই। ঠিক আমি তখন ক্লাস 9-এ পড়ি, এবং ক্লাস 9-এ পড়া অবস্থায়ও আমি দুর্দান্ত একজন ফুটবলার হই আমাদের এলাকার ভিতরে। ক্লাস 9-এ পড়া অবস্থায় আমাকে বিভিন্ন মানুষ ফুটবল খেলতে নিয়ে যেত টাকা দিয়ে, টাকা দিয়ে আমাকে কিনে নিয়ে যেত, আমি ফুটবল খেলতাম। এবং ক্লাস 10-এ উঠি। ক্লাস 10-এ ওঠার পরে আমার যেটা বাবা সবসময় বলতো আর কি, যে পরীক্ষার আগে কখনো ফুটবল খেলবি না। তা আমার এসএসসি পরীক্ষার কয়েকদিন আগে আমি একটা আমাদের এলাকাতে আর কি আপনার উপজেলা ভিত্তিক একটা খেলাতে জয়েন করি। তো সেখানে যারা আসছিল তারা সবাই আমার সিনিয়র, অনেক বড় মানুষ, এবং আমাদের বিরোধী দলের নাইজেরিয়া থেকে প্লেয়ার নিয়ে আসা হয়েছিল। নাইজেরিয়ান কিছু প্লেয়ার আসছিল। তো নাইজেরিয়ান এক প্লেয়ারের সাথে আমি ভাই ধাক্কা খাই বলতে উনি কী করে, এবং সেখানে বল না পড়ে, বল না থেকে আমার পা থাকে, এবং আমার পায়ে এমনভাবে লাথি আমি খাই, আমার পাটা লাইক 2 ভাগ হয়ে গেছে, মনে হয় যেন মধ্যের হাড্ডিটা ভেঙে গেছে। আমি ফুটবল খেলে আজকে বহু বছর ধরে, কিন্তু এরকম ইনজুরি বা এরকম আঘাত আমি কখনোই খাইনি। সর্বোপরি আমি এত জোরে এত ব্যথা, যে তীব্র ব্যথা সহ্য করতে না পারে আমি সেন্সলেস হয়ে পড়ি, জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে হসপিটালে ভর্তি করানো হয়, এবং ওই হসপিটাল থেকে আমাদের রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়, এবং সেখানে আমার চিকিৎসা চলে। এবং এই চিকিৎসা চলাকালীন অবস্থায় এসএসসি পরীক্ষা শুরু হয়ে যায়। দুর্ভাগ্যবশত আমি এসএসসি পরীক্ষা দিতে পারিনি, এবং এসএসসি পরীক্ষা না দিতে পারার কারণে আমার আব্বা আম্মা কাকা যারাই ছিল সবাই আমার উপরে খুব রেগে আছে। কেউ আমাকে সহ্য করতে পারতো না যে আমি একজন মোটামুটি একেবারে যে খারাপ ছাত্র ছিলাম তাও কিন্তু না, মোটামুটি ছাত্র হিসেবে একটু ভালোই ছিলাম। তো আমি এসএসসি পরীক্ষাটা কেন দিলাম না, এই কারণে কেন আমি ফুটবল খেলে পা ভেঙে ফেললাম, সবাই আমার উপর রাগান্বিত। সবার রাগ, ক্ষোভ, অভিমান আমার উপরে। একটা পর্যায়ে আমি হসপিটাল থেকে বাড়ি আসি, এবং বাড়ি আসার পরে এখানে আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো, যে আমার বাবা এবং মায়ের মাঝে সম্পর্কটা আসলে খুব বেশি ভালো ছিল না। আমাদের ছোটোবেলা থেকে আমার মা একটু যেটা বলে যে একটু উগ্র মেজাজি।
এরকম কিছু মানুষ হয় না যে অতিরিক্ত কথা বলে, কানের কাছে 24 ঘন্টা ভ্যান ভ্যান করে, যে কোনো বিষয় এক কথা 10 বার রিপিট করে বলে। আমার মা হচ্ছে সেই স্বভাবের একজন মানুষ। আমি শুধু বাস্তবতার জন্য কথাগুলো বলছি, আমার মাকে ছোট করছি না। এরকম হতো যে আমার মা, মানে আমার বাবা বাজারে যাচ্ছে, মাকে জিজ্ঞেস করতো যে আমি তো বাজারে যাচ্ছি, কিছু লাগবে কিনা। তো আমার মা খুব গালি দিয়ে বলতো যে তুই খাস না, তুই দেখিস না কী লাগবে না লাগবে, তুই জানোস না, তুই দেখ কী লাগবে, এরকমভাবে বাবাকে ছোট করে কথা বলতো। আমাদের এলাকাতে আমার আব্বার অনেক বেশি সম্মান, সবাই আমার আব্বাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু সে জায়গায় ঘরের ভিতরে আমার বাবা কুকুরের মতো জীবনযাপন করে। মানে কোনোভাবে আমার মায়ের কাছে বিন্দু পরিমাণের সম্মান পায় না। মাঝে মাঝে আমার কাকির সামনে, আমার কাকার সামনে পর্যন্ত আমার মা আমার বাবাকে গালাগালি করে। তো যাই হোক, তারপরে যেহেতু বয়স হয়ে গেছে, আমার আব্বা সহ্য করতে করতে উনি মানিয়ে নিয়েছে। এবার এরকম করে সময়গুলো কাটতেছে। আমি তখন মানে বাড়িতে আসার পরে ভালো হয়ে হসপিটাল থেকে বাড়িতে আসি। এরপরে আমার কাছে মনে হয় যে যেহেতু আমি জীবনে এরকম একটা ঘটনা ঘটেই গেলাম, যেহেতু এসএসসি পরীক্ষাটা দিতেই পারলাম না, আমার বন্ধুবান্ধব সবাই আমার এসএসসি পরীক্ষা দিল, আমি আর জুনিয়র বেসে এসএসসি পরীক্ষা দিব না, মানে এরপরের বেসে আমি এসএসসি দিব না, আমি যেভাবেই হোক একজন ভালো মানের ফুটবলার হব। পড়াশোনা বাদ, এখন থেকে আমি ফুটবলার। এবং সেই চিন্তা করে এই ভাঙা পা নিয়েই আমি বিভিন্ন জায়গায় খেলা দেখতে যেতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেল যে আমি আবারও ওই ফুটবল খেলায় নেমে গেছি। এবং ফুটবল খেলা যখন আমি আবারও খেলতেছি, দেখা গেল এরপরে মানে 1 বছর পরে যখন আবার পরীক্ষার সময় আসে, আমার আব্বা আমাকে বলে পরীক্ষা দেওয়ার জন্য। আমি বলছি না, আমি পরীক্ষা দিব না, আমি পরীক্ষা দিব না। এবং ওই পরীক্ষা দিব না কেন, মানে পরীক্ষাটা কেন দিলাম না দ্বিতীয় বছরে, আমার বাবা আমাকে বাড়ি থেকে পর্যন্ত বের করে দেয়। এবং বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি টানা 3 মাস বাড়ির বাইরে থাকি, বিভিন্ন জায়গায় খেলাধুলা করি। এই 3 মাসে আমাদের পরিবারে আরও অবস্থা খারাপ হয়ে যায়। এমনিতেই তো আমার বাবা মাকে সহ্য করতে পারে না, তার উপর আমার বাবা যখন আমাকে ঘর থেকে বের করে দেয়, আমার মা আমার বাবার উপরে আরও রেগে যায়, মানে আরও খেপে যায়। এমন কোনো দিন যায় নাই যেদিন আমার বাবা আমার মা দুজনেই মারামারি করতো না। প্রতিদিন এরকম খবর আমি পাইতাম। এবং 3 মাস পরে যখন দেখলাম যে পারিবারিক কলহরগুলো বেরিয়ে যাচ্ছে, আমার বাবা মাকে সহ্য করতে পারতেছে না, এবং উভয়ভাবে আমার মা আমার বাবাকে সহ্য করতে পারে না, আমি না থাকলে হয়তো একটা রক্তারক্তি হয়ে যাবে। এক পর্যায়ে আমি তখন পুনরায় আবারও বাড়িতে আসতেছি। এরকম করতে করতে আমার যেটুকু মনে আছে, দিনটা ছিল শুক্রবার আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরের একটা গ্রামে ফুটবল খেলার জন্য আমাকে টাকা দিয়ে যায়, এবং টাকা দিয়ে যাওয়ার পরে আমি একটা দলের সাথে খেলবো, মানে একটা গ্রামের পক্ষ নিয়ে তখন আমি ওখানে খেলতে যাব। তো ওই গ্রামের পক্ষ নিয়ে আমি তখন খেলতে গেলাম, এবং খেলতে যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি মাঠ ভর্তি প্রচুর মানুষ। আজকে 2 দিন যাবৎ মাইকিং করা হচ্ছে, এবং সেই খেলা আয়োজন করেছে রূপা মেম্বার বলে একজন মহিলা, উনি খেলাটা আয়োজন করে। তো আমি যথারীতি খেলতে যাই। এখন কথা হলো, আমি যে পক্ষ নিয়ে খেলতেছি, তো ওদের মতো করে আমি বিপরীত পক্ষে ফুটবল খেলি, নর্মালি যেরকমভাবে খেলা এরকম করেই খেলি। এভাবে খেলতে হঠাৎ করে মানে আমার বিপক্ষে যারা ছিল, ওদের ওই দলের অধিনায়ক ওই ভুলবশত আমি কিক করতে গিয়ে ওই অধিনায়ককে আমি একটু মানে ইচ্ছে করে করি নাই, মানে ওর মুখের মধ্যে ও পড়ে যায়, যেন ওর মুখে এবং ঘাড়ের মধ্যে লাথি লাগে, আমার কিকটা লেগে যায়, বলের সাথেই লাগে। এখন ও মনে করে যে আমি ইচ্ছে করে কিক করেছি, মানে আমি ইচ্ছে করে মারছি। আমি তো ইচ্ছে করে মারি নাই। এখন খেলা চলতেছে, এবং খেলা চলাকালীনে ওই ছেলে তখন করে কি, তার এলাকাতে লোকজন ফোন দেয়, তার গ্রামে লোকজন ফোন দেয় এবং সবাইকে বলে যে তোমরা আসো, এবং খেলা শেষ হওয়া মাত্র আমাকে ধরে মারবে, মানে আমাকে এই গ্রাম থেকে বের হইতে দিবে না, মানে গ্রাম থেকে বের হইলে তারা আমাকে মেরে ফেলবে, আমাকে মারবে, এরকম একটা প্ল্যানিং তারা করে রাখছে। তো আমি তো ভাই এটা জানি না। আমি তখন মানে খেলা শেষ হলো, আমরাই জিতলাম আর কি, মানে আমার পক্ষে লোকেরাই জিতলো। তো আমার পক্ষে যারা ছিল তারা তো আর এই বিষয়টা ওভাবে দেখে নাই। এখন আস্তে আস্তে দেখতেছি যে বহিরাগত অনেক পোলাপাইন মোটর সাইকেল নিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠের চারপাশে ওরা মহড়া বসাই দিছে, এবং আমি যখনই মাঠ থেকে বেরোবো ঠিক তখনই আমাকে ধরবে, আমাকে মারবে, আমাকে মারার সম্পূর্ণ প্ল্যানিং তারা করে রাখছে। এবং ওই সময় রূপা মেম্বার তখন বিষয়টা খেয়াল করছে। খেলাটা শেষ হওয়ার পরে রূপা ম্যাডাম তখন আমারে বললো যে তুমি আমার বাড়ি চলো। আমি তখন বললাম যে আন্টি কি বলেন, আমার তো সন্দেহ হয়ে যাচ্ছে, আমি আমার বাড়ি যেতে হবে, আমার গ্রাম এখান থেকে বেশ দূরে, গাড়ি পাবো কিনা সেটাও সন্দেহ। ওই তখন আমাকে কানে কানে বললো তুমি আমার গ্রাম থেকে বেরোলে তুমি বড় বিপদে পড়বা, তুমি আমার বাড়ি চলো। এবার মাগরিবের কিছুক্ষণ আগে রূপা মেম্বার আমাকে তখন ওনার বাড়িতে নিয়ে গেল। তো ওনার বাড়িতে যাওয়ার পর আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, উনি আমাকে ওনার বাড়িতে কেন নিয়ে আসলো। তো আমাকে একটা থাকার জায়গা দিল, আমি ওই ঘরের মধ্যে রইলাম, এবং বাইরে প্রচুর পরিমাণের পলাইনে চিল্লাচিল্লি শোনা যাচ্ছে, মানে বিভিন্ন ছেলেপেলেদের। পরে আমি বের হচ্ছি, এমন সময় রূপা মেম্বার এসে আমাকে বলতেছে যে সৌরভ তুমি বের হয়ে না, তুমি ঘরের মধ্যে থাকো। আমি তখন বললাম যে মেম্বার সাহেব কী হয়েছে, মানে আপনি তো আমাকে একটু বলবেন। উনি আমাকে বলে তোমাকে মারার জন্য লোকজন রেডি হয়ে গেছে, তুমি নাকি বিরোধী দলের যে একটা ছেলে ছিল তারা তুমি মারছো, ইচ্ছে করে তাকে লাথি মারছো, এই জন্য তোমাকে মারবে। আমি তখন বলি আমি তো আজকে বহু বছর ধরে ফুটবল খেলি, এরকম তো কিছু না যে আমি কাউরে মারবো। বলে যে না তুমি নাকি মারছো।
মানে সম্পূর্ণ দোষটা তখন আমাকে দেওয়া হলো এবং আমাকে মারার জন্য সারা রাতভর, মানে কি আর বলবো, রাত্র প্রায় আপনার 10টা-11টা পর্যন্ত পোলাপাইন বাড়ির চারপাশে ঘোরাফেরা করে, কিন্তু মেম্বারের বাড়িতে ঢুকে আমাকে হিট করার সাহস ওরা পায় না। রাতে খাওয়া দাওয়া করে আমি যথারীতি ঘুমিয়ে যাই। তো আমি আবার আমার একটা বদ অভ্যাস আছে কী ভাই জানেন, আমি রাতের বেলায় ঘুমোতে পারি না। আমি প্রতিদিন রাতে 3টা 3:30 বাজে ঘুমাই, এর আগে আমার ঘুমই হয় না। কেন হয় না এটা আমি বুঝি না। এমন না যে আমি রাত জেগে কারোর সাথে ফোনে কথা বলি, কারোর সাথে আমার প্রেম ভালোবাসা আছে, ঠিক এরকম কিছুই না। রাতে ঘুমাইলে মানে রাতে শুইলে আমি ঘুমাইতে পারি না, মানে একদম ছোটোবেলা থেকে অভ্যাসটার সাথে আমি জড়িত। তো এরপরে দেখা গেল কি যে আমি রাত্রে ঘুম আসতেছে না, ভাবলাম একটু বাইরের দিকে হাইটে আসি। তো বাইরের দিকে হাইটে আসি বলে একটু বাইরে বেরোলাম। বাইরে বেরোয়ার পরে মেম্বারের মানে একতলা একটা বাড়ি ছিল আর কি, উপরে ছাদ ছিল। হঠাৎ করে ছাদের উপরে আমি খেয়াল করে দেখলাম যে মনে হয় যেন কেউ একজন বসে আছে, এবং চাঁদের আলো ছিল, মোটামুটি চাঁদের আলো পড়তেছিল এবং প্রচণ্ড রকমের বাতাস। তো বাতাসের মাঝে চুলগুলো ছেড়ে দিয়েছে, চুলগুলো উঠতেছে। আমি দেখেই ভয় পেয়ে যাই, মানে ভয় পেয়ে যাই বলতে আমার কাছে, কারণ যেহেতু আমি এখানে আর আগে কখনোই আসি নাই, এটা আমার প্রথমে জেগে আসা। আমি ভাবলাম যে হয়তো ভূত হতে পারে, ভূত বা পেতনি এরকম করে না যে ভোর রাতের বেলায় বা রাতের বেলায় বাসার ছাদে যায়, বা বাসার ছাদে এরকম মানুষের সুরুত ধরে বসে থাকে। এই ভয়টা তখন লাগলো এবং চুলগুলোও খুব লম্বাভাবে উঠতেছিল। মনটা মনে তখন ভয় লেগে গেল যে কী ব্যাপার, এটা গিয়ে হতে পারে। আমি তখন ঘরের মধ্যে আবার ঢুকে গেলাম এবং ঘর থেকে উঁকি মেরে দেখছি যে না, মানুষটা নড়াচড়া করতেছে, হাঁটাহাঁটি করতেছে, কখনো ছাদের এদিকে যাচ্ছে, কখনো ওইদিকে যাচ্ছে। তখন আমার কাছে মনে হলো যে না, এটা কোনো একটা মানুষ হতে পারে। চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে যে মানুষটা দেখতে অনেকটা সুন্দর হবে। আমি তখন ঘর থেকে বেরোলাম এবং ঘর থেকে বেরোয়ার পরে আমি উঠানের মধ্যে দাঁড়ায় আছি, এই মেয়েটার দিকে তাকিয়ে আসছি এবং অদ্ভুত রকমের সুন্দর মেয়েটা, মানে নিচতলা থেকে মাটি থেকে যতটুকু দেখা যাচ্ছে চাঁদের আলোতে খুবই সুন্দরী। তো আমি ওখানে মানে প্রায় সারাটা রাতভর আমি মেয়েটাকে দেখেছি। রাত্র প্রায় শেষ রাত পর্যন্ত মেয়েটা বাসার সাথে হাঁটাহাঁটি করে এবং আমি মাটি থেকে এই দৃশ্যটা দেখি। বাট আমি তারে কোনো কিছু বলি নাই, মানে কিছু বলি নাই, কোনো কথা বলি নাই। যাই হোক, একটা পর্যায়ে তখন সকাল হয়ে গেল, আমি তখন রুমে চলে গেলাম। আমি কিন্তু সে রাতে আর ঘুমাই নাই। ফজরের আজান দিলাম, আমি নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পরে সূর্য যখন একটু উঠলো তখন ওই মেম্বার আমাকে নাস্তা দিল, মেম্বার মহিলা নাস্তা দিল। এবং নাস্তা দেওয়ার পরে আমি তখন নাস্তা করলাম, নাস্তা সম্পূর্ণ করলাম। তখন প্রায় আপনার 8টা বেজে গেছে, সকাল 8টা। পরে আমি মেম্বার সাহেবকে বললাম যে দেখেন, আমার তো ঘর বাড়ি আছে, আমার আব্বা মা আমাকে নিয়ে খুব টেনশন করবে, তো আমি চলে যাই। উনি আমাকে বলে যাবা, ঠিক আছে, ওই আমার মেয়ে কলেজে যাবে, তো অটো আসবে একটু পরে, তা তুমি ওই অটো দিয়ে ওর সাথে চলে যাবা বাজার পর্যন্ত গিয়ে ওখান থেকে তুমি বাসে চলে যাও তোমাদের বাড়িতে, তোমাদের এলাকাতে। আমি তখন বললাম যে আপনার মেয়ে আছে? মানে উনি এতটাই ইয়াং, ওনাকে দেখলে মনে হয় না যে ওনার কোনো মেয়ে আছে, মানে ওনার যে বিয়ে হয়েছে এটাই বিশ্বাস করা কষ্টকর। তো আমি তখন চুপ করে রইলাম। দেন একটু পরেই তখন একটা অটো আসলো, অটো মানে আপনার রিক্সা টাইপের আর কি, রিক্সা। তো পরে আমাদের বললো যে যাও। পরে আমি উঠলাম এবং বোরকা পরা একটা মেয়ে, হিজাব পরা, চোখগুলো দেখা যাচ্ছে, এই টাইপের একেবারে লম্বা, খুব স্বাস্থ্য, মানে একেবারে মানে সিমসাং বডিওয়ালা একটা মেয়ে তখন এসে আমার পাশে রিক্সাতে বসলো। রিক্সাওয়ালা তখন নিয়ে যাচ্ছে, আমি তখন মেয়েটা থেকে বারবার তাকাচ্ছি এবং রিক্সার চলতে আমি জিজ্ঞেস করলাম যে কিছু নামানো করলে আপনার নামটা একটু জানতে পারি? বলে আমার নাম রিমা। আমি বললাম ও আচ্ছা, আপনার কয় ভাই বোন? বলে আমরা 3 ভাই 1 বোন, আমার ছোট 3টা ভাই আছে এবং আমি সবার বড়। তাই আমি বললাম আপনি কোন কলেজে পড়েন? বলে বাজারে যে কলেজ আছে ওই কলেজেই আমি পড়ি। তাই আমি বললাম রিমা, আমি যদি ভুল না করে থাকি তাহলে মনে হয় গতকালকে রাতে আপনি আপনাদের বাসায় একটু হাঁটাহাঁটি করছেন, তাই না? পরে বলে যে না, আমি তো রাতের বেলা বাসায় উঠিনি। আমি বললাম না, রাতের বেলায় আমি দেখলাম যে আপনি বাসার মধ্যে বাসার ছাদে হাঁটতেছেন। পরে আমারে বলে যে না না, আপনি এটা ভুল জানেন, আমি বাসার ছাদে হাঁটি নাই। আমি রাতের বেলা বাসার ছাদে যাবো কেন? আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি অবশ্যই দেখছেন যে একটা মেয়ে হাঁটতেছে, তাই না, চুল লম্বা করে? আমি বললাম হ্যাঁ। বলে এটা আমাদের বাড়িতে অনেক দিন যাবৎ হাঁটে। আগে আমাদের বাড়িতে একটা মেয়ে ভাড়াটিয়া থাকতো এবং ওই মেয়েটা আত্মহত্যা করে মারা যায়, মানে ফাঁসি দিয়ে মারা যায়। এবং ফাঁসি দিয়ে মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে এই সমস্যাটা, এই মেয়েটা রাতের বেলায় মাঝে মাঝে তার আত্মা হাঁটা চলা করে। তো ও যে কথাগুলো বলতেছে আমি বুঝতেছি এগুলো মিথ্যা কথা বলতেছে, মানে হাইসা হাইসা বলতেছে। তাই আমি বললাম দেখেন, আমি কিন্তু নিচ থেকে মেয়েটার চেহারা দেখছি, এই মেয়েটা কীরকম আমি কিন্তু জানি। এখন আপনি যদি কিছু না মনে করেন, আপনার মুখোশটা যদি একটু খুলতেন, আমি মিলিয়ে দেখতাম যে আসলে গতকালকে যে মেয়েটাকে দেখছি এই মেয়েটা আপনি কিনা। পরে আমার বলতে স্যার না মশাই, আমি তো বললামই আমি হতে যাব কেন, এরকম কিছুই না, আপনি ভুল দেখেছেন। আমি বললাম কিছু না মনে করলে কি মুখোশটা একটু খোলা যায় না? মানে আমি তো আর কোনোদিন আপনাদের এলাকাতে আসবো না, আপনার সাথে আমার কখনো দেখা হবে না, তো মুখোশটা যদি একটু খুলতেন আপনাকে একটা নজর দেখতাম। পরে আমাকে বলে এতই দেখার ইচ্ছা, আচ্ছা ঠিক আছে। পরে মুখোশটা খুললো, খোলার পরে ও আল্লাহ রে, আমার কাছে মনে হয় আমি কি দেখলাম, এত সুন্দর মানুষ হতে পারে? আমি ওই চাঁদের আলোতে যেমনটা দেখেছিলাম এবং রিক্সার পাশের সিটে বসে মেয়েটাকে আমি আরও মনোযোগ দিয়ে দেখলাম এবং আরও বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে।
আমি তখন বললাম, রিমা আপনি কিন্তু আপনার মায়ের মতোই দেখতে হয়েছেন। পরে আমাকে বললো, আচ্ছা চান হয়েছে, এবার দেখলেন তো। আমি বললাম, আপনি কিছু না মনে করলে আপনার ফোন নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? পরে আমাকে বলে, আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই কথা বলে আমাকে ফোন নাম্বারটা দিল, এবং নাম্বারটা দেওয়ার পরে বাজারে গেছি। বাজারে যাওয়ার পর আমি তখন নেমে গেছি। নেমে আমি তখন আমার এলাকাতে আসছি, বাড়িতে আসছি। তো বাড়িতে আসার পরে মানে আমার মনের ভিতরে ভাই কেমন জানি খুব ছটপট করতেছে। এরকম একটা মেয়ে, এত সুন্দরী একটা মেয়ে আমি আমার জীবনে দেখলাম, এবং বারবার শুধু ওর কথাই মনে পড়তেছে, এবং ওর কথা মনে হয়ে খাওয়া দাওয়া ঘুম আমার সব কিছুই বন্ধ। রাত্র তখন প্রায় 9টার মতো বাজে। ভাবলাম মেয়েটাকে একটু ফোন করি, এবং ফোন করে বলি যাতে তার মাকে বলে দেয়, বা তার মায়ের কাছে যদি দেয় আমি তার মাকে বলবো যে আমি চলে আসছি। এই বলে রাত্র 9টার দিকে আমি তখন ওই নাম্বারটা, যে নাম্বারটা আমাকে মেয়েটা দিল, রিমা দিল, ওই নাম্বারে তখন আমি কল দিলাম। কল দেওয়ার পরে একটা মহিলা রিসিভ করলো। কণ্ঠ শুনে আমার কাছে মনে হলো যে এটা রূপা মেম্বার হবে। পরে আমি বললাম যে, আন্টি আপনি কি রূপা আন্টি বলতেছেন? বলে, হ্যাঁ বাবা। তুমি কে, সৌরভ? আমি বললাম, জি। পরে আমাকে বলে, তুমি ঠিকমতো পৌঁছাইছো? আমি বললাম, হ্যাঁ আন্টি, আমি তো সেই দুপুরের আগেই চলে আসছি। তো বলে যে, তো আমাকে একটু ফোন দিলা না যে? আমি বলি, আন্টি আপনার নাম্বার তো আমার কাছে ছিল না। তো বলে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এখন কই পাইলা? আমি বললাম, জি তো রূপারে ফোন দিয়ে আপনার জানাইলাম। পরে আমার বলে, ও আচ্ছা ঠিক আছে, তো বাবা ভালো থাকো। এই বলে আমি তখন ফোনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে চিন্তা করলাম কী ব্যাপার, মানে ফোনটা উনি রিসিভ করলো, সম্ভবত সন্ধ্যা রাত, তো রাত বেশি হলে রূপার কাছে ফোন থাকবে, মানে রূপার ফোন রূপা ইউজ করবে। রাত্র 12টার দিকে আমি তখন এই নাম্বারটাতে আবারও কল দিলাম, এবং কল দেওয়ার পরে একইভাবে নাম্বারটা রিসিভ করলো ওই মহিলা, মানে রূপা মেম্বার। রিসিভ করে বলে, হ্যালো সৌরভ। আমি তখন মানে একদম লজ্জায় ফোনটা কেটে দিয়েছি। এরপরে আমি এই নাম্বারে আর ফোন দিই না, যে ভাবে যে ফোন দিলে তো উনি রিসিভ করে। এর পরের দিন আমি আবারও ফোন দিছি সকালবেলা। দিলাম পরে একইভাবে রূপা ম্যাডাম নাম্বারটা রিসিভ করছে। আমাকে উনি বলতেছে যে, কী ব্যাপার সৌরভ, ভালো আছো? আমি তখন বলি যে, আন্টি যদি কিছু না মনে করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? পরে বলে, হ্যাঁ বাবা বলো। আমি বললাম, যে এই যে নাম্বারটা, এই নাম্বারটা কার? বলে, এটা আমার নাম্বার। আমি বলি, আপনার নাম্বার? এটা রূপার নাম্বার না? বলে, না না এটা রূপার নাম্বার না, সরি। আমি বললাম, এটা রিমার নাম্বার না? বলে, না এটা রিমার নাম্বার না, এটা আমার নাম্বার। আমি তখন মানে এমন রাগ হয়েছে আমার, আমি বললাম, আচ্ছা ঠিক আছে রাখি। তো আমি ভাবলাম যে ও আমার সাথে আসলে চিটিং করছে, ওর নাম্বারটা না দিয়ে ও আমাকে ওর মায়ের নাম্বারটা দিয়ে দিছে। তো মায়ের নাম্বার যেহেতু দিছে, আমি তো আর কোনো কিছু করতে পারি না। পরে আমি চিন্তা করলাম, যেভাবেই হোক ওর মাকে আমার পটাইতে হবে, এবং ওর মাকে যদি আমি পটাইতে পারি তাহলে মা যদি পটে যায়, মেয়ে তো এমনিই পটে যাবে। এই জন্য আমার সেকেন্ড টার্গেট হচ্ছে ওর মা, মানে ফার্স্ট টার্গেট হচ্ছে ওর মা। দেন আমি তখন ওর মায়ের সাথে মাঝে মাঝে ফোন দিই, আন্টি কী করেন, আন্টি ভালো আছেন কিনা, আন্টি খাইছেন কিনা, এরকম করতে করতে একটা পর্যায়ে যেহেতু তার মেয়েটা সুন্দরী, আমি তখন তার একদিন বলেই বসলাম যে, আন্টি আপনি তো ওই দিন আমার জীবন বাঁচাইছেন। আমি আরও একটু বাড়ায় বাড়ায় বলতেছি, আমি পরে খবর পাইছি আমি যদি আপনার গ্রামের বাইরে আসতাম তাহলে তো আমি মরে যেতাম, আমি তো বাঁচতাম না। তো আন্টি আপনি যদি কিছু না মনে করেন, আপনার তো 3টা ছেলে, তো আমি কি আপনার আরেকটা ছেলে হতে পারি? আপনি কি আমাকে আপনার সন্তান হিসেবে মেনে নেবেন? আমি আপনাকে আজকে থেকে মা ডাকতে চাই, ঠিক এমন করেই। পরে আমরা বলতেছে, তুমি আমাকে মা ডাকবা? আমার তো কোনো আপত্তি নেই, আমার 3টা ছেলে, তুমি সহ আমার 4টা ছেলে হবে, ডাকো। আমি তখন বললাম, তাহলে আজকে আমি আপনাকে মা করে ডাকবো। বলে, আচ্ছা ঠিক আছে বাবা। এরপর থেকে আমি ওনাকে মা করে সম্বোধন করি, মা বলে সম্বোধন করি, এবং কিছুদিন পরে ওনার বাড়িতে আমি পুনরায় আবারও যাই, মাঝে মাঝে যাই, খাওয়া দাওয়া করি, এবং এমন করতে করতে একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমাদের বাড়িতে ওনাকে আমি দাওয়াত দিব। অ্যান্ড এই সময় কিন্তু রিমার সাথে মোটামুটি আমার ফোনেও কথা হতো, আমি রিমার নাম্বারটাও ওনার কাছ থেকে নিয়ে নিই, এবং রিমাকেও ফোন দিই, এবং ওই বিষয়টা যে রিমা কেন আমাকে তার মায়ের নাম্বারটা তার নাম্বার বলে দিয়ে দিল, এই নিয়ে আমি তার সাথে অনেক বকাবাদ্য করি। যাই হোক, এরপর থেকে রিমার সাথে আমার সম্পর্কটা খুব ক্লোজ হয়ে যায়। এখনও প্রেম ভালোবাসা হয়নি, কিন্তু ফোনে কথাবার্তা বলা হইতেছে। এরকম করতে করতে পরে আমি ওই মেম্বার আন্টিকে আমি আমার বাড়িতে দাওয়াত দিলাম, এবং আমার আব্বা আম্মা উভয়কে বললাম যে আমি একজন মহিলাকে মা ডাকছি, এবং তিনাকে আমি মা ডাকছি, তো উনি আমার বাসায় আসবে। তো উনি তখন বলল কি, একা ওনার বড় ছেলেকে নিয়ে আসছে, রিমাকে নিয়ে আসে নাই, বড় ছেলেকে নিয়ে উনি আমাদের বাড়িতে আসছে। সারা দিন ছিল, খাওয়া দাওয়া করলো, আমার আব্বার সাথে অনেক কথাবার্তা হলো, আমার আম্মুর সাথে অনেক কথাবার্তা হলো, ঘুরলো ফিরলো, এবং সন্ধ্যার খানিক আগে উনি তখন চলে গেল। এরপরে এই রূপা মেম্বারের সাথে আমাদের পারিবারিক সম্পর্কটা খুব ভালো হয়ে গেল। সময় অসময়ে আমি তখন রূপাদের মানে ওই রূপা আন্টির বাড়িতে যাচ্ছি, এবং ওনার মেয়ে রিমার সাথে আমি জমিয়ে প্রেম করতেছি। মানে তখন আমার বাধা দেওয়ার মতো আর কেউ নেই। ওনার বাড়িতে গেলে সবাই মানে ভাবে যে আমি রূপা মেম্বারের ছেলে, রূপা মেম্বার আমাকে ছেলে ডাকছে, ওই পরিচয়ে আমি ওই বাড়ির মধ্যে একেবারে বিন্দাস সময় কাটাইতে আসছি। আমাকে ধরার কেউ নেই, আমাকে কিছু বলারও কেউ নেই, আমি যেন ফুল পাওয়ার নিয়ে ওই বাড়িতে ঘুরে বেড়াই। এবং রিমার সাথে আমি এখানে সেইখানে, এই জায়গায় ওই জায়গায়, অনেক জায়গায় ঘুরি, কেউ আমাকে কোনো কিছুই বলে না, কারণ সবাই ভাবে যে রিমা আমার বোন, এরকমটাই চিন্তা করে। এইভাবে সময়গুলো কাটতে গেলে আমরা দুজনে প্রায় গভীর প্রেমে মগ্ন হয়ে পড়ি। রিমা আমাকে এতটাই ভালোবাসে, আমিও ওকে এতটাই ভালোবাসি, দুজনকে ছাড়া কিছুই বুঝি না। এভাবে প্রায় 4 থেকে 5 মাসের মতো কেটে যায়, এবং 4-5 মাস পরেই একটা সময় দেখা গেল যে রিমা একদিন আমাকে বলতেছে
যে আমি একটা ঝামেলায় পড়ছি, তোমার কাছে একটু হেল্প চাচ্ছি। আমি তখন বললাম যে ঝামেলা মানে কিসের ঝামেলা? আমাকে বলতেছে যে আমার আম্মা, ওই রিমার কিন্তু আব্বু আছে, বাট ওর আব্বু একটু অন্যরকম আর কি। গ্রামের কিছু মানুষ থাকে না, একটু সহজ সরল বোকা টাইপের, এরকম একটু বোকাশোকা টাইপের। রিমা আমাকে বলতেছে ইদানিং আমার মাকে একটা নাম্বারে খুব বিরক্ত করে। অ্যাকচুয়ালি বিরক্ত করে কিনা জানি না, আমার আম্মা একটা নাম্বারে খুব কথা বলে। এই নাম্বারটা কার এবং নাম্বারটাতে কল দিলে একজন বয়স্ক লোক রিসিভ করে। এখন তুমি যদি আমাকে নাম্বারটা একটু শিওর হয়ে দিতা এই নাম্বারটা কার। আমি তখন বললাম ঠিক আছে, আমাকে তুমি ফোন নাম্বারটা বলো। পরে রিমা আমাকে ফোন নাম্বারটা বললো এবং ফোন নাম্বারটা বলার পরে আমি দেখে অবাক হয়ে গেলাম, ভাই এই ফোন নাম্বারটা হচ্ছে আমার আব্বুর ফোন নাম্বার, মানে আমার আব্বার ফোন নাম্বার। আমি তখন রিমারে আর বলতেছি না আমার আব্বুর ফোন নাম্বার, আমি তখন বললাম যে এই নাম্বারটা কী করে, মানে নাম্বারটা কী করে। বলে এই নাম্বারটা রাত 2-3টা বাজে আমার আম্মুর সাথে কথা বলে এবং আমার আম্মু ওই লোকটার সাথে কথা বলে। এবং দেখা গেল কি যে আমার আব্বু তো একটু সহজ সরল বোকা টাইপের মানুষ, তা আমার আব্বা তো এগুলো বুঝে না। আমার আম্মু এই লোকটার সাথে কথা বলে এবং আমার কাছে মনে হয় যে আমার আম্মু এই লোকটার সাথে কথা বলে আমার আব্বুকে ঠকাচ্ছে। তো লোকটাকে তুমি একটু খুঁজে বের করো, এই কথা রিমা আমারে বললো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি এই লোকটাকে এটা খুঁজে বের করতেছি। এবার আমি আমার মায়ের প্রথমে বললাম, যেহেতু মার সাথে আমার সম্পর্কটা ভালো, আমি বললাম যে মা, এই যে রূপা নামের একটা মেম্বার মহিলা, আমি ওনাকে মা ডাকছি, এই মহিলাটা আমার বাড়িতে আসছে, আমার বাড়িতে থাকতো, ঘুরছে ফিরছে, এবং এই মহিলার নাম্বার কি করে আমার আব্বা নিল। এবং আব্বা ওই মহিলার নাম্বার নেওয়ার পরে আব্বা রাত বেরাতে ওই মহিলার সাথে কথা বলে। আমার আম্মা বলে তুই বলিস কি? আমি বললাম জি, এই মহিলার সাথে আব্বা রাত বেরাতে কথা বলে, তুমি যদি বিশ্বাস না করো আব্বার ফোন নাম্বারটা চেক করো। আম্মু তখন পাশের ঘর থেকে মানে পাশের রুম থেকে আব্বুর ফোনটা আনলো, আনার পরে আব্বুর ফোনের ভিতরে ওই মহিলার কোনো নাম্বারই নেই। মানে বিষয়টা দাঁড়ালো এরকম যে আমার আব্বা এতটাই চালাক ছিল, ওই মহিলার কোনো নাম্বার আমার আব্বা সেভ করে নাই এবং ডায়ালে রিসিভে কোনো জায়গায় মহিলার কোনো নাম্বার রাখে নাই, কিন্তু এই মহিলাটার সাথে আমার আব্বা কথা বলে। তো পরে আমি রিমারে বললাম যে রিমা, তোমার আম্মা যখন ওই লোকটার সাথে কথা বলবে যে নাম্বারে, তুমি আমাকে তখন একটু ফোন দিও তো। তো রাতের বেলায় রিমার সাথে কথা বলা অবস্থায় ওর মা তখন ছাদে চলে যায়, মানে ওর মার ফোন আসলেই ছাদে চলে যায়। তা আমাকে বলে যে দেখো এই সৌরভ, আমার আম্মা কিন্তু ছাদে চলে গেছে, এই লোকটার সাথে কথা বলতেছে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি একটু রাখো, আমি তোর একটু পরে কল দিই। দেন আমি তখন আম্মার রুমের দিকে গেলাম, যে দেখতেছি যে আমার আব্বা বাইরে গেছে পুকুর পাড়ে, যে আব্বা কথা বলতেছে। আম্মা ঘুমিয়ে আছে, আম্মা ডাক দিলাম, আম্মা উঠো। আম্মা উঠছে, আমি বলে দেখো আব্বা এই পুকুর পাড়ে গিয়ে কথা বলতেছে। এই আম্মা গিয়ে পুকুর পাড়ে ধরছে এবং আমার আম্মা তো আগেই খুব রাগী বদমেজাজি। ওইখানে ধরার পরে আমার আম্মা তখন চিৎকার চেঁচামেচি শুরু করছে। মানে পুরো বাড়ির মানুষ, মানে আমাদের গ্রামে যত মানুষ ছিল সবাই ঘুম থেকে উঠে গেছে। মানে আম্মার চিল্লানি চেঁচামেচিতে মানে আম্মা এত জোরে চিল্লাইতেছে যে আমাদের বাড়ির সব মানুষ ঘুম থেকে উঠছে। উঠার পরে আমার আব্বা তখন রাগে মাগে আমার মাকে মারতে শুরু করছে। তো আমার আম্মা চিৎকার করে বলতেছে যে এরকম এক মহিলার সাথে রাতভর কথা বলে এটা সেটা। তো একটা মানুষ আসলে আঘাত পাইতে 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 শক্ত হয়ে যায় এবং ওই আঘাতটা আমার আব্বা নিতে পারে না এবং নিতে না পেরে আমার আব্বা সবার সামনে চিৎকার করে আমার আম্মাকে 3 তালাক দিয়ে দেয়। যে অনেক সহ্য করেছি, আর না, আজকে আমি তোরা আমার পুরো বাড়ির মানুষের সামনে তোকে আমি 3 তালাক দিলাম। 1 তালাক 2 তালাক 3 তালাক বলে ঠিক যেভাবে তালাক দেওয়া যায় এইভাবে আমার আব্বা তখন আমার আম্মাকে তালাক করে দেয়। তো আমি আর এই বিষয়ে রিমার সাথে কোনো কথা বললাম না, যেহেতু আমি পারিবারিক ঝামেলার ভিতরে পড়ে গেলাম। দেখা গেলো কি যে সকালবেলা তখন আমার নানু বাড়ি থেকে লোকজন আসছে। নানু বাড়ি থেকে যেহেতু আমার আব্বা আমার দুজনের উভয়ের বয়স হয়েছে, পরে মসজিদের ইমাম সাহেবকে আনা হয়েছে দিনের 10টা বাজে। দিনের 10টা বাজে মসজিদের ইমাম আসছে। ইমাম সাহেব বাড়িতে আসার পরে পুরো বিষয়টা ইমাম সাহেব আগে মনোযোগ দিয়ে শুনলো। আমার আব্বা তখন পুরো বিষয়টা জানাইলো যে এই ঘটনা এটা ঘটছে। সব কিছু শোনার পরে ইমাম সাহেব তখন আমার আব্বাকে বললো যে আপনি কি ওনাকে নিয়ে সংসার করতে চান, ওনাকে নিয়ে কি আপনি কোনো রকমের সংসার বাঁধতে চান? আমার আব্বা তখন ডিরেক্টলি বললো যে না, আমি আজকে বহু বছর এই যন্ত্রণা সহ্য করতেছি, আমার পক্ষে আর সম্ভব না, আমি মহিলার সাথে আর একটা রাতও থাকতে চাই না, আমি চাই এখানে আমাদের সমাপ্তি হয়ে যাক, যেহেতু আমি তালাক করে দিয়েছি এবং আপনি শরিয়ত মোতাবেক কীভাবে এটা শেষ করে যেটা শেষ করেন। তো আমার আম্মা তখন কান্নাকাটি করতেছে। আমার আব্বা তখন সে জায়গার ভিতরে যেভাবে তালাক দিতে হয়, টাকা পয়সার যে লেনদেন আছে কাবিনের, ওইটা সম্পূর্ণ করে ওই রাতের মধ্যেই, মানে ওই দিনের মধ্যে আমার আম্মাকে তখন আমার নানা নানির সাথে পাঠিয়ে দেয়। এবং নানা নানির সাথে পাঠিয়ে দেওয়ার পরে আমিও তখন আমার আম্মুর সাথে চলে যাই, আব্বুর উপরে রাগ করে যে আব্বু এটা কেন করলো। আমি আমার আম্মুর সাথে চলে যাই নানু বাড়িতে। আমি আর আমাদের বাড়িতে আসি না এবং আমাদের বাড়িতে আসি না, এদিক দিয়ে আমি রিমার সাথে কথা বলতেছি, মানে রিমার সাথে আমি আর বিষয়টা বলি নাই যে এটা আমার আব্বা ছিল, কারণ আমি ওর কাছে ছোট হয়ে যাবো না, অপমানিত হবো না, এই জন্য আমি আর আব্বার কথা বলি নাই। বলছে আমি লোকটারে চিনি না, নাম্বারটা চিনি না বা জানি না, এমন করে বলতেছি। অ্যান্ড এরকম করে কাটতে কাটতে হঠাৎ করে আমাদের বাড়ি থেকে খবর পাইলাম, আমার কাকির মাধ্যমে খবর পাইলাম আমার আব্বা নাকি বিয়ে করতেছে, কারে জানি বিয়ে করতেছে, এরকম খবর পাইলাম। এখন আমার আব্বা বিয়ে করবে কারে?
মাথার মধ্যে ভাই তখন আসমানটা ভেঙে পড়লো যে এটা কী ধরনের কথাবার্তা শুরু হয়ে গেল এই বয়সে এসে। যে বয়সে আমি বিয়ে করার কথা, সে সময় আমার বাবা নাকি বিয়ে করবে। পরে আমি কাকিরে বললাম যে পাত্রী কি পাইছো, যে আমার আব্বা কারে বিয়ে করবে, পাত্রী সিলেক্টরা হয়েছে। আমার চাচি বলে তোমার আব্বার নাকি পছন্দ আছে। তো এটা যখন বলে বসে যে আমার আব্বার পছন্দ আছে, তাহলে আমার আব্বার পছন্দ তো আছে একমাত্র ওই রূপা মেম্বার। যে রূপা মেম্বারের সাথে আমার আব্বা ফোনে কথাবার্তা বলে, অলওয়েজে কথাবার্তা বলে, মানে তাইলে মনে হয় ওই মহিলাকে আমার আব্বা বিয়ে করে ফেলবে। মানে এই জিনিসটা তখন আমার মেমোরিতে চলে আসছে। আসার পরে আমি তখন রিমারে বললাম যে রিমা, তোমার মা কি করে বা আগের ওই লোকটার সাথে কথা বলে? বলে হ্যাঁ, আমার আম্মা তো এখনও কথা বলে, ওই লোকটার সাথে এখনও আমার আম্মু কথাবার্তা বলে, এবং আমার আম্মু ওই লোকটার সাথে খুব ভালো সম্পর্ক, এখনও ফোনে কথাবার্তা বলতেছে। আমি অনেক চেষ্টা করছি আম্মুর ওখান থেকে ফিরে আনার জন্য, বাট আমি আমার আম্মুকে ওখান থেকে ফিরে আনতে পারতেছি না। এবার এই পর্যায়ের ভিতরে আমি আমার নানু বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ করে একদিন জানতে পারলাম আমার আব্বা বাড়িতে বউ নিয়ে আসছে। আমার আব্বা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছে। তখন বিকেল 3টার দিকে আমার কাছে খবর আসছে আব্বা বউ নিয়ে আসছে। এই খবর পাওয়া মাত্র আমি রিমার সাথে সাথে ফোন দিয়ে বললাম যে রিমা, তোমার আম্মু কই? বলে আম্মু তো সকালবেলা কি একটা কাজে জানি ঢাকা গেছে। চিন্তা করেন, আমি বললাম সকালবেলা তোমার আম্মু ঢাকা গেছে? বলে হ্যাঁ, কি একটা রাজনৈতিক মিটিং নিয়ে কি জেনে আস, আম্মু ঢাকা গেছে। আম্মু বলছে আম্মু সপ্তাহ বা 15 দিন থাকবে, তা তুমি এখন আসলে আমাদের বাড়িতে যদি আসো তাহলে আমরা একসাথে থাকতে পারবো। আমি তখন মানে কি বলবো, আমার আসলে বলার মতো কোনো ভাষা নাই। আমি বললাম তোমার আম্মা কী নিয়ে গেছে? পরে বলে আম্মু থাকার জন্য কিছু কাপড় চোপড় নিয়ে গেছে, এতটুকুই। আমি বললাম তোমার আব্বুকে কিছু বলছে? বলে না, আমার আব্বুকে কোনো কিছু বলে নাই। আমি তোমার আব্বু কিছু জানে? বলে আমার আব্বু তো একটু বোকাশোকা টাইপের মানুষ, আব্বুর সাথে সব বিষয় আমার আম্মু শেয়ার করে না, বা আব্বুর সাথে আম্মু সব কথা বলে না। আম্মু বেশিরভাগ কথাগুলি মনের ভিতর লুকিয়ে রাখে। আব্বুর সাথে কোনো বিষয় নিয়ে আমার আম্মুর এতটা ক্লোজ না। পরে চিন্তা করলাম কী পরিমাণের বাটপার এবং চিটার হলে এই ধরনের কাজ করতে পারে। আমি তখন বললাম রিমা, আসলে যেই কথাটা আমি তোমাকে এতদিন, আমি তখন কিন্তু শিওর হয়ে গেছি ওই যে রূপা মেম্বারকেই বিয়ে করছে। এটা আমাদের গ্রামের সবাই জানছে যে উনি অন্য একটা ইউনিয়নের মেম্বার বা এরকম ওয়ার্ডের মেম্বার, এটা সবাই জানা গেছে। তারপরেও আমি বাড়িতে আসছি, আবার যেদিন বিয়ে করছে বাড়িতে আসছি, এবং বাড়িতে আসার পরে 3টা বাজে খবর পাইলাম 5টা বা মাগরিবের পরে তখন বাড়িতে আসছে, একাই আসছে, আমার মা আসে নাই। এবার বাড়িতে আসার পরে তখন সবাই বউ নিয়ে আলোলে দৌড়লো করতেছে, বউরে ঘরের ভিতর নিয়ে গেছে, সাজাইতে আছে বা ওরকম করবে। পরে আমি আব্বার লাগে দেখা হইলো, আব্বুর সাথে কথা বললাম না, কথা না বলে ঘরের ভিতর ঢুকলাম। ঢুকার পর দেখলাম যে রূপা, মানে আমার ওই রূপা আন্টি তখন এরকম ঘোমটা দিয়ে বসে আছে ঘরের মধ্যে সোফার উপরে। পরে আমি বলি যে আন্টি, আপনি কি আমাকে চিনছেন? পরে আমার দিকে তাকায় বলছে কী ব্যাপার, তুমি আমাকে আন্টি বলো কেন, তুমি না আমাকে মা ডাকতা? মানে তখন ভাই আমার শরীরের রক্তগুলো টকবক করতেছিল, মানে পারতেছিলাম না যে ওই লাল শাড়িটা মহিলার গলার মধ্যে প্যাঁচে আমি তার এখান থেকে বের করে দিই। বুড়ো এক মহিলা, তুই কীভাবে আমার আব্বারে বিয়ে করলি? পরে আমি বললাম আমি আপনাকে মা ডাকতাম? বলে হ্যাঁ, তুমি তো আমার মা ডাকতা, এবং তোমার ওই মা ডাকটা আমার কাছে এত ভালো লাগছে, এত বেশি ভালো লাগছে যে তোমার ওই মা ডাকের কারণেই আমি তোমার আব্বাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমি তখন বললাম তো আমি আপনাকে মা ডাকছি, এতে আপনি আমার আব্বাকে বিয়ে করার জন্য বাধ্য হয়ে গেছেন, কিন্তু আপনার যে 3টা ছেলে আপনাকে মা ডাকতো, তাই 3টা ছেলের মা ডাক না শুনে 3টা ছেলের বাবাকে ছেড়ে আপনি আমার বাবাকে বিয়ে করে ফেললেন। পরে উনি আমাকে বলতেছেন না, আমি শরিয়ত মোতাবেক আমার স্বামীকে ডিভোর্স করে আসছি, তালাক করে আসছি, ডিভোর্স দিয়ে আসছি। আমি বলি আপনি ডিভোর্স দিয়েছেন আপনার স্বামীকে? কই, আপনার স্বামী তো এটা জানে না, আপনি কবে আপনার স্বামীর ডিভোর্স করলেন? বলে ডিভোর্সের ব্যাপার আমি ঘরের মধ্যে রেখে আসছি, এবং আমার মেয়েকে দিয়ে আগে পরে এটা ওর বাবার কাছে পাঠিয়ে দিব। আমি তখন বললাম বাপ রে বাপ, আপনি তো মানুষ না, আপনি তো একটা জালিয়াত, আপনি কিভাবে পালেন? এবং এই কথা বলা মাত্রই আমার আব্বা তখন পিছন থেকে আইসা আমাকে ধাক্কায় আটাকে অনেকভাবে ঘর থেকে বেরো, তুই ঘর থেকে বেরো, তুই রুম থেকে বেরো। আব্বা আমাকে ধাক্কায় বের করে দিল। রাতের বেলায় নানু বাড়িতে গেলাম, এদিক দিয়ে তো আমার আম্মা মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, আম্মা হাত পা ছেড়ে দিছে, মানে আম্মার মাথায় পানি ঢালতেছে, আম্মারে হসপিটালে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। রাতটা কোনো মতে কাটলো। সকালবেলা এবার রিমা আমাকে নিজেই ফোন দিয়ে বলতেছে যে সৌরভ সর্বনাশ হয়ে গেছে, আমার আম্মু যে লোকটার সাথে ফোনে কথা বলতো, আমার আম্মু তো ওই লোকটার সাথে পালায়ে গেছে, এবং আমার আম্মু ওই লোকটাকে বিয়ে করে ফেলছে, আমার আব্বাকে আমার আম্মু ডিভোর্স দিয়ে গেছে। আমি তখন বললাম জান রে, তুমি এখনও কিছু শোনো নাই, তুমি যেটা শুনেছ সেটা কিছুই না, তবে তুমি মূল কথা আমার কাছ থেকে শোনো। তোমার আম্মা যে লোকটার সাথে পালাইছে, তোমার আম্মা যে লোকটাকে বিয়ে করছে, সেই লোকটা আর কেউ নয়, তিনি আমারই জন্মদাতা পিতা, আমার আব্বা। রিমা তখন বলে আল্লাহ, তুমি এটা কী বলো? আমি বললাম হ্যাঁ, তোমার আম্মাকে আমি আমাদের বাড়িতে আনছিলাম, মা ডাকছিলাম তোমার সাথে সম্পর্ক করার জন্য, তোমার সাথে ক্লোজ হওয়ার জন্য। আমার বাড়িতে ঘুরে ফিরে সে আমার আব্বার সাথে এমন লিঙ্ক করে ফেলছে, শেষ পর্যন্ত আমার আব্বা আমার মাকে তালাক দিয়ে তোমার বাবারে বিয়ে করছে। পরে বলে একইভাবে তো আমার মাও তো আমার আব্বাকে তালাক দিয়ে তোমার আব্বুরে বিয়ে করছে। আমি তখন বললাম আমাদের জীবনে এরকম ঘটনা ঘটবে আমি এটা কখনো স্বপ্নও চিন্তা করতে পারিনি।
আমি জানি না আমার ভাগ্যে কী আছে। ও তখন কান্নাকাটি করে, দুজনেই তখন কান্নাকাটি করতেছি। এবং এরই মাঝে কয়েকদিন পরেই ওর ভাইরা তখন আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়ি থেকে যায়। ও রিমা আসে না, কিন্তু রিমা আসে না, ওর ভাইয়েরা আসে যায়, এরকম যাতায়াতের মধ্যে আছে। এবং ওর বাবাও, মানে রিমার আব্বা তো আসলে উনি সহজ সরল, উনি এত কিছু বুঝে না, বউ চলে গেছে, ওনার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এরকম করে সময়গুলো কাটতেছে। এবার সবাই আমারে বলতেছে যে তুই যদি এখন বাড়িতে না যাস, ঘরে না যাস, তাহলে তোর বাবার সয় সম্পত্তি সব কিছু ওরা নিয়ে যাবে, তুই বাড়িতে যা। তা আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে আসার পরে আব্বার সাথে আমার এক সেকেন্ডটাও বনে না, মানে প্রচণ্ড রকমের ঝগড়া। আব্বা আমার সাথে ঝগড়া করে, আমি আব্বার সাথে ঝগড়া করি, মানে কোনোভাবেই নিতে পারতেছি না। এবং গ্রামে গঞ্জে হাঁটতে পারি না। রিমার সাথে কথা বলি ফোনে, সেটাও এখন লজ্জা লাগে, কারণ হিসাব করলে তো সে আমার সৎবোন হয়ে গেছে। তারপরেও দুজন দুজনকে এতটাই ভালোবাসি যে কেউ কারোর সাথে ফোনে কথা না বলে থাকতে পারি না, মানে একদম মানে খারাপ অবস্থা হয়ে যায়। ওর সাথে আমার সেই ফোনে কথা বলাই লাগতেছে, ও আমার সাথে কথা বলে, আমি ওর সাথে কথা বলি, মানে খুব মানে বেহাল একটা অবস্থা হয়ে গেছে, মানে লজ্জার একটা বিষয় আর কি। পরে বাড়িতে আব্বু আমার সাথে ঝগড়া করে, ধরেন ঘর থেকে বের হয়েছি, সবাই আমার বলে কিরে তোর আব্বা নাকি বিয়ে করে ফেলছে, তোর আব্বা নাকি তোর মা আরেকটা নতুন করে নিয়ে আসছে, মানে এমনভাবে লজ্জা দিয়ে কথাবার্তা বলে। এরকম করতে করতে একটা সময় ভাবলাম যে বাড়িতে আর থাকবো না, মানে এই ধরনের অপমান অপদস্থ কথাবার্তাগুলো শুনতে আর ভালো লাগে না, আমি বাড়িতে আর থাকবো না, বিদেশ চলে যাব। পরে রিমার সাথে আলোচনা করলাম। রিমা আমাকে বলো যে তুমি এটাই করো, দেশের বাইরে চলে যাও, এবং কয়েকটা দিন যদি দেশের বাইরে থেকে আসো বা কয়েকটা বছর থেকে আসলে এই জিনিসগুলো আর থাকবে না, আস্তে আস্তে করে মানুষ এই জিনিসগুলো ভুলে যাবে, এটা নিয়ে তুমি আর টেনশন করো না, তুমি চলে যাও। পরে বিদেশ যাওয়ার জন্য লোক খুঁজতেছি, এবং একটা পর্যায়ে আমি তখন বিদেশে যাওয়ার সমস্ত ভিসা টিকিট সব প্রসেস করলাম যে আমি দেশের বাইরে চলে যাবো এবং দুবাইতে যাব। আমি দুবাইতে যাব, আমার আব্বা তখন আমার একটা টাকাও দিচ্ছে না, এবং আমার আব্বা তো দিচ্ছেই না। আমার যে সৎমা আছে, যে রূপা মেম্বারকে আমার আব্বা বিয়ে করছে, মেম্বারের কাছে অনেক টাকা আছে, মেম্বারও আমাকে কোনো রকমের টাকা পয়সা দেয় না, মানে উনিও কোনো টাকা দেয় না, আমার আব্বাও কোনো টাকা পয়সা দেয় না। আমার মেম্বারের কাছে আসলে ওই সময় অত বেশি নেই, আমার আব্বা যতটুকু দেয় তাই। আমি দুবাইতে যাব, টাকার দরকার। আমার আব্বারে আমি বারবার বলতেছি যে আমার টাকাটা ম্যানেজ করে দেন, আমি চলে যাই। আব্বা আমাকে টাকা দেয় না। শেষ পর্যন্ত আমি আমার মায়ের কাছ থেকে, আমার মায়ের কিছু গয়নাগাটি ছিল এবং আমার মায়ের কিছু জমানো টাকা ছিল, ওই মায়েরও জমানো টাকা আর নানু বাড়ি থেকে টাকা নিয়ে আমি তখন সুদূর বাংলাদেশ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। পরে আমি দুবাইতে যাই। দুবাইতে যাওয়ার পর একটা রেস্টুরেন্টে আমি তখন চাকরি পাই, একটা রেস্টুরেন্টে চাকরি পাই। এবং ওই রেস্টুরেন্টে, মানে রেস্টুরেন্ট মিনস হচ্ছে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট দুইটা একসাথে। তো ওইখানে আমি তখন চাকরি করতেছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আগে যেরকম কষ্টে থাকতাম, দুঃখের মধ্যে থাকতাম, অভাব অনটনে থাকতাম, এই সব কিছু থেকে এখনটা অনেকটাই বের হয়েছি। টাকা পয়সা ইনকাম করতেছি, রিমার সাথে ফোনে কথাবার্তা বলতেছি, আব্বার সাথেও কথা বলি না। আর আমার ওই যে রূপা আন্টি আছে বা রূপা নামের ওই সৎ মহিলাটা আছে, আমি ওনার সাথেও কথা বলি না। এভাবে 2 বছরের মতো আমি তখন দুবাইতে ছিলাম। এবং 2 বছর পরে দেখা গেল যে রিমার বিয়ে হয়ে যাবে। রিমার নানু বাড়ির লোকজনরা আছে এবং ওর বাড়ির আরও লোকেরা আছে, তারা সবাই মিলে রিমার বিয়ে দেখতেছে। এবং যখন ওকে বিয়ে দিয়ে দিবে, মানে আমি তো তখন এমন একটা অবস্থায় পড়ে গেছি যে আমি আমার পরিবার থেকেও রিমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাতে পারবো না, এবং রিমাকে আমার পক্ষে বিয়ে করাও সম্ভব না, কারণ এটা কিভাবে সম্ভব, ওর মা আমার বাবার কাছে বিয়ে বসছে। পরে আমি ভাবলাম যে আল্লাহ যা রাখছে ভাগ্যে তাই হবে, অন্য কোনো বুদ্ধি বের করা যায় নাকি না। হঠাৎ করে মাথার মধ্যে একটা আইডিয়া আসছে যে আমি রিমাকে দুবাইতে নিয়ে আসবো। দুবাইতে আমি যে কোম্পানিতে চাকরি করি ওইটা থেকে আমি ভিসা বের করবো, এবং ওখানে তো অনেক মহিলারা কাজ করে, বাঙালি ফোরম্যান আছে, বাঙালি ফোরম্যানকে কিছু টাকা পয়সা দিয়া আমি রিমারে দুবাইতে নিয়ে আসবো। আর রিমাকে যদি আমি দুবাইতে নিয়ে আসি তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল, আর কোনো ঝামেলা রইল না। ও দুবাইতে এসে আমার সাথে সংসার করবে, আমরা একসাথে থাকবো। এই প্ল্যানিং প্রোগ্রাম করে আমি তখন আমার ফোনম্যানকে কিছু টাকা অফার করলাম, এবং উনি তখন বললো যে ঠিক আছে, সমস্যা নেই, উনি আনবে। ওনার সাথে সমস্ত কথাবার্তাগুলো শেষ হওয়ার পরে আমি তখন রূপার ভিসা প্রসেস করার জন্য শুরু করলাম, মানে পাসপোর্ট বানাইলাম। এবং ভিসা প্রসেস করে ওর গ্রামবাসীকে না জানে একদিন আমি ওকে দুবাইতে নিয়ে আসলাম। ও ঠিকঠাক মতো দুবাইতে চলে আসলো। এখানে অনেক ঝামেলা টামেলা আছে, ওইদিকে না যাই, ও দুবাইতে চলে আসছে। ওর বিয়ের কথাবার্তা কিন্তু চলতেছে, প্রায় একদিকে আপনার ফাইনাল হয়ে যাওয়ার পথে ও তখন দুবাই চলে আসে। এবং দুবাই চলে আসার পর আমরা তখন একসাথে থাকতেছি, কিন্তু ও যে দুবাইতে আসছে এই বিষয়টা আমি সম্পূর্ণভাবে লুকিয়ে রাখছি। আমি ওরে বলছি যে তুমি এটা কারো কাছে বইলো না, এবং আমিও আর এই বিষয়টা কারো কাছেই বলি নাই, মানে সবার কাছে জিনিসটা তখন গোপনেও আমার কাছে আসছে। আসার পর আমি পারিবারিক বলতে আপনার বাঙালি হুজুর ডেকে কলমা পড়ছি, কাবিন তো নাই, কলমা পড়ছি, এবং কলমা পড়ে ওরে আমি বিয়ে করছি। তো আমরা দুজনে তখন একসাথে দুবাইতে থাকতেছি। আমি যে রেস্টুরেন্টে চাকরি করি ওরে আমি রাখছি, আমরা দুজনে খুব ভালো আছি। এইভাবে প্রায় আপনার রিমা আর আমি মিলে প্রায় 4 বছরের মতো দুবাই থাকি। এর মধ্যে আমার একটা মেয়ে সন্তান হয়, আমার একটা মেয়ে হয় দুবাইতে। তো ও তখন আমার সাথে থাকে, আমি ওর সাথে থাকি, এমন করে সময়গুলো কাটতে কাটতে 4 বছর পরে এর মধ্যে আরেকটা বিষয়, আমার আম্মার অবস্থা কিন্তু তখন খুব শোচনীয়। মানে আম্মাকে আপনার এরকম যে মাসের ভিতরে 10-15 দিন আমার আম্মা হসপিটালেই ভর্তি থাকে। ওনার শারীরিক অবস্থা ঠিক এতটাই বাজে এবং খারাপ হয়ে গেছে।
তো একটা বিষয় দেখা গেল কি যে একটা অবস্থার ভিতরে আমি হঠাৎ করে গ্রামের মানুষের মাধ্যমে মানে আস্তে 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 করে মানে মানুষের মাধ্যমে বিষয়টা শুনতে পাইতেছি যে আমি আমার আব্বা যারে বিয়ে করছে মানে রূপা মেম্বারে বিয়ে করছে তার মেয়ে রিমারে আমি নাকি বিয়ে করছি। আমি কিন্তু কারো কাছে বলি নাই, মানে আমার মনে হয় না যে আমি কারো কাছে বলছি। এরপরেও এইটা আমাদের গ্রামে কেমন 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 করে জানি জানাজানি হয়ে গেছে। এবং জানাজানি হয়ে যাওয়ার একটা পর্যায়ে আমার আব্বা তখন আমাকে একদিন জিজ্ঞেস করলো। আমার আব্বা একদিন আমার জিজ্ঞেস করতেছে, আব্বার সাথে আমি তখন টুকিটাকি কথা বলতাম, ধরেন আপনার 10 দিন 5 দিন পরে মাঝে মাঝে ফোন দিতাম, কথা বলতাম। আব্বু আমার একদিন জিজ্ঞেস করতেছে, কিরে তুই নাকি তোর সৎ মায়ের বড় মেয়ে রিমারে নাকি তুই দুবাইতে নিয়ে গেছিস? আব্বু আমারে বলে। আমি বললাম তুমি এটা কার কাছ থেকে শুনলা? আমার আব্বা বলে কথাটা সত্য কিনা বল। আমি বললাম যে না, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, এটা সম্পূর্ণ মিথ্যা। এরকম করতে করতে আব্বুরে ঘনিষ্ঠ লোক দুবাইতে থাকে, ওই লোককে দিয়ে আমার আব্বা তখন ইনকোয়ারি করাইছে। এবং ইনকোয়ারি করে আমার আব্বা তখন পরিপূর্ণভাবে শিওর হয়ে গেছে যে হ্যাঁ, আমি রিমাকে দুবাইতে নিয়ে গেছি এবং রিমা আর আমি দুবাইতে একসাথে থাকতেছি। গ্রামের ভিতর কথাটা তখন ধরেন একদম বাতাসের মতো ছড়িয়ে গেছে। সবাই তখন আমার আব্বাকে ঘৃণা করে যে তুই কেমন বাবা, তুই তোর মানে কেমন বাবা তুই, মানে আমার আব্বাকে সবাই মানে বিভিন্নভাবে বাজে কুরুচিপূর্ণ এবং নোংরা কথাবার্তা বলে। আমার আব্বা এই কথাগুলো নিতে না পেরে হার্ট অ্যাটাক করে যে মানে আমি সৎবোনকে বিয়ে করে ফেলছি, আমার আব্বা কেমন সন্তান দুনিয়াতে আনলো, এই নিয়ে আমার আব্বা তখন হার্ট অ্যাটাক করে। আব্বু হসপিটালে থাকে দীর্ঘ প্রায় 2 মাসের মতো। এই 2 মাস হসপিটাল থেকে আমার আব্বা ফিরে এসে আমার উপরে, আমার মায়ের উপরে রাগ করে আমার আব্বা তখন করে কি, যার যত প্রপার্টি আছে, স্থাবর যত সয় সম্পত্তি আছে সব কিছু ওই রূপা আমার ওই সৎ মায়ের নামে লিখে দেয়। আমার সৎ মায়ের নামে সব সম্পত্তি লিখে দেয় এবং আমার সৎ মা তখন সম্পত্তিগুলো নিয়ে আনে। এবং আমার সৎমা যখন সম্পত্তিগুলো নিয়ে আনে তখন আমার প্রচণ্ড রকমের রাগ হয়। রূপা কিন্তু তার মার সাথে মাঝে মাঝে কথা বলতো, ওর মার সাথেও কথা বলে। তখন সবাই জানাজানি হয়ে গেছে যে দুবাইতে আছে। পরে আমি রূপারে বললাম যে তোমার আম্মা এই কাজটা কেন করতেছে, তোমার আম্মারে বলো এই কাজটা না করার জন্য, আমি তো আম্মার সন্তান। পরে না, ওর মা তখন কী করলো, সম্পদগুলো সব নিয়ে নিল, মানে সম্পদগুলো সব ওর মা ওর মায়ের নামে নিয়ে নিল। পরে ওর মায়ের নামে যখন নিয়ে নিল, আমি তখন বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, তোমার আম্মার নামে যেহেতু সম্পদ আমার আব্বা দিয়েই দিচ্ছে। আমার আব্বা তখন একদম মানে অসুস্থ অবস্থায়, মানে আপনার কোনো মতে লাঠি বট দিয়ে দিয়ে মসজিদে যায়, নামাজ পড়ে, এমন এমন একটা অবস্থার মধ্যেই আছে। পরে আমি রূপারে বললাম, আপনার রিমারে বললাম যে তুমি একটা কাজ করো, তোমার আম্মারে বলো যে প্রপার্টির মানে 3 ভাগের 1 ভাগ আমার নামে লিখে দিতে, আরেক ভাগ উনি না হয় ওনার নামে রাখুক। কারণ আমার ভয়টা কোন জায়গায় জানেন, রিমার তো আরও ছোটো 3টা ভাই আছে এবং এগুলো আমাদের বাড়িতেই থাকে, বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকে, আমাদের বাড়িতে যায় আসে। এবং ওর ভাই 3টে কিন্তু খুব শিয়ানা, মানে প্রচণ্ড রকমের চালাক প্রকৃতির ছেলে। তাই ভাবলাম যে তারা আবার কোনো কিছু করে ফেলে কিনা তার মায়ের কাছ থেকে। ওমা দেখলাম যে না, রিমা আমার সাপোর্টে কথা বলে না, রিমা তার ভাইদের সাপোর্ট, তার মায়ের সাপোর্ট। হ্যাঁ, তোমার আব্বু দিছেই তো আমার আম্মা নিছে, তোমার আব্বা যেহেতু আমার আম্মা যেহেতু তোমার আব্বাকে বিয়ে করছে, তাহলে দিলে সমস্যা কি, মানে ও উল্টা বয়ান দিতেছে, মানে উল্টা বয়ান। এবং এই নিয়ে ওর সাথে আমার তুমুল পরিমাণে ঝগড়া, যে তুমি এটা কেন করলা, এটা কী কারণে করলা, মানে ঝগড়াঝাটি, মানে ওর সাথে আমার তখন আর সম্পর্কটা ভালো নাই। সম্পর্কটা ভালো না থাকার পরিপ্রেক্ষিতে একদিন হঠাৎ করে ও করলো কি, মানে আমি জানি না শুনি না, আমি অফিসে, ও আমার মেয়ের নিয়ে গোপনে গোপনে টিকিট কেটেও বাংলাদেশে চলে গেছে। আমার পাসপোর্ট, ওর পাসপোর্ট সব কিছুই ডয়ের মধ্যে থাকতো, আমি কখনোই কোনো কিছু হাইড করতাম না, লুকাইতাম না। ও কী করলো, পাসপোর্ট নিয়ে ডিরেক্টলি হচ্ছে বাংলাদেশে চলে গেছে আমার মেয়েটারে নিয়ে। এয়ারপোর্টে গিয়ে আমাকে জাস্ট মেসেজ করছে, আমি প্লেনে উঠে গেছি। আমি তখন বাসায় আসলাম, এসে দেখি যে ও নাই। এবং ও যখন বাংলাদেশে চলে গেছে তার ঠিক আপনার 7 থেকে 8 দিন পরেই আমি তখন বাংলাদেশে আসছি ছুটিতে। বাংলাদেশে আসছি, আসার পরে দেখলাম যে আমার ঘর বাড়ি সব দখল হয়ে গেছে, আমার ঘর বাড়ি। এবং রূপা দেশে এসে আমাকে সাথে সাথে কিন্তু আপনার তালাক করে দিচ্ছে, আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে, আমাকে ডিভোর্স করে দিচ্ছে দেশে এসে সাথে সাথে, কোনো লেট করে নাই। মানে আমাকে সে ডিভোর্স করে দিল, মানে আমার অপরাধটা কী ছিল আমি আসলে বুঝতে পারলাম না। ও গ্রামে আসছে, আসার পর ও একটা কথাই বলে, যেহেতু আমার আব্বা তোমার আম্মাকে বিয়ে করে ফেলছে, তো সেখানে আসলে তুমি আর আমার স্বামী থাকো না, এবং এটা শরীয়ত মোতাবেকও হয় না, ধর্ম মোতাবেকও হয় না, যা হবার তা হয়ে গেছে, আমি তোমাকে ডিভোর্স করে দিলাম। এই আমার অপরাধ, আমাকেও ডিভোর্স করে দিয়ে ও আমার বাড়িতে ওর মায়ের সাথে আমার মেয়েকে নিয়েও থাকতেছে। বাইরে ভাই, আমি তখন দুবাই থেকে আসছি, আসার পরে আমি ওই বাড়ির মধ্যে ঢুকতে পারি না, মানে আমার আব্বা লোকজন ভাড়া করে রাখছে, আমি যাতে বাড়ির মধ্যে ঢুকতে না পারি, বাড়ির মধ্যে যেতে না পারি। মানে আমি এই বাড়ির কেউই না, আমি এই বাড়ির বড় সন্তান। এবং আমার চাচা আমার চাচা যে ছিল, আমার কাকিমা যারা ছিল, তারা আমার আব্বার পক্ষে, আব্বার সাপোর্টে। সবাই একটা কথাই বলে যে আমার আব্বার আজকে এই দুরবস্থা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি এবং আমার মা। আমি আর আমার মা মিলিয়ে নাকি আমার আব্বাকে আজকে কবরে পাঠিয়ে দিছে। আমার আব্বা এতটা অসুস্থ হয়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি আর আমার মা। আমার মা সারা জীবন আমার আব্বাকে যন্ত্রণা দিয়ে আসছে, কষ্ট দিয়ে আসছে, এবং একইভাবে আমি আমার আব্বার মনে সবচেয়ে বড় কষ্ট দিয়েছি, ওনার সৎ মেয়েকে আমি বিয়ে করে ফেলছি। এটা নাকি ওনার প্রতি আমি কষ্ট।
পরে সহ্য করতে না পারি আমি তখন করলাম কি, আমার ছুটি তো কম, আমার তো আবার দুবাইতে ফিরে আসতে হবে, কারণ আমার আম্মার মেডিসিনের খরচ, আমার আম্মার সমস্ত খরচ বহন কিন্তু আমাকেই করতে হয়। এক পর্যায়ে আমি তখন কী করলাম, দুবাইতে আসার আগে রূপার নামে, আমার সৎ মায়ের নামে এবং ওই আমার বউ রিমার নামে আমি তখন একটা মামলা দায়ের করি। থানাতে মামলা দায়ের করে আমার আব্বাকে প্রতারণা করে, আমার আব্বাকে বুঝিয়ে শুনে, আমার আব্বাকে ব্ল্যাকমেল করে আমার আব্বার কাছ থেকে আমাদের সমস্ত সয় সম্পত্তিগুলো নিয়ে গেছে। এরকম করে একটা মামলা করে আমি যখন পুনরায় আবারও দুবাইতে চলে আসি। এই মামলাটা করাতেই মনে হয় আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এই মামলাটা করার কারণে রূপা এবং তার মা তখন পরিকল্পনা করলো যে না, এখন তো অবস্থা খুব খারাপ। এবার তার মায়ের বুদ্ধি দিল, একটা কাজ করো, যেহেতু সৌরভ মামলা দিয়ে দিছে তাহলে কিন্তু সম্পত্তিগুলো আবার চলে যেতে পারে, যেহেতু সৌরভ লিগেল মালিক। সৌরভ তো যেহেতু লিগেল মালিক, সৌরভের নামে সম্পদ চলে যেতে পারে আইনিভাবে। যদি সৌরভ এটা নিয়ে নড়ে, তুমি একটা কাজ করো, সম্পত্তিগুলো আমাদের নামে লিখে দাও। এইবার আমার ওই সৎমা করল কি, আমার বাবার সমস্ত সয় সম্পত্তিগুলো উনি তখন ওনার 3 ছেলে আর 1 মেয়ের নামে বন্টন করে দিল, মানে ওদেরকে ভাগ করে দিল। মানে দলিল যে উনি করতেছে এগুলো কিন্তু আমি খোঁজ খবর পাচ্ছি, বাট আমার জায়গায় আসলে কোনো কিছু করার নাই। কারণ আমি যদি দেশে গিয়ে এইসব জায়গায় সম্পত্তি এটা ওইটা নিয়ে দৌড়দৌড়ি করি, আমার মাকে আমি বাঁচাইতে পারবো না। আপনি বিশ্বাস করবেন না, প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকার ঔষধ মেডিসিন শুধু আমার মায়ের জন্য লাগে। তা আমি এখন কোন দিকে যাবো? আমি একদিকে গেলে তো আরেক দিকে হারাইতে আসি। পরে দেখা গেল কি যে আমি আমার মতো করে দুবাইতে পড়ে আছি, এদিক দিয়ে সম্পত্তিগুলো ভাগাভাগি করে তারা নিয়ে গেছে। এবং তারই কিছুদিন পরে আমার বউ রিমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিছে, মানে অন্য কোথাও বিয়ে দিয়ে দিল। বিয়ে দিয়ে দেওয়ার পরে তখন খুব যন্ত্রণায় আমার দিনগুলো কাটতেছে। আর এদিকে রিমার যে বাবা ছিল, ওই যে একটু সহজ সরল বোকা টাইপের, ইনি আরেকটা বিয়ে করে ফেলে। আরেকটা বিয়ে করে ইনিও তার সন্তানদের সাথে কোনো যোগাযোগ রাখে না। তার সন্তানদের সাথে যে তার মানে মেয়ে বা তার 3টা ছেলে কেন তার সৎ বউর কাছে চলে গেল, মানে তার বউর কাছে চলে গেল, কেন তারা রূপা আমার সৎ মায়ের কাছে চলে আসছে, এই জন্য রিমার বাবাও মানে সেভাবে তাদেরকে আর দেখে না। আর রিমার বাবারও কিন্তু অতটা সয় সম্পত্তি নাই, উনি প্রাক্তন মহিলা মেম্বার রূপা, অতটুকুই, কিন্তু ওর বাড়িতে অত সম্পত্তি নেই, জাস্ট বাড়িটুকুই আছে। আর আমার আব্বা তো মানে আপনার ঘর ভিটা থেকে শুরু করে আপনার জায়গা সম্পত্তি, মানে অঢাল সম্পত্তি, সোজা কথা যেটা, প্রচুর সম্পত্তির মালিক আমার আব্বা। শুধু যে দাদার সম্পত্তি তাই না, আমার আব্বাও নিজে অনেক সম্পদ জড়াইছে, কষ্ট করে অনেক সম্পদ আমার আব্বাও কিনছে। আমি এরকমই পড়ে আছি দুবাইতে। এদিক দিয়ে তারা আমার বাবার সমস্ত সয় সম্পত্তিগুলো ভোগ দখল করতেছে, খাইতেছে, রূপার অন্য কোথাও বিয়ে দিয়ে দিছে। আমি আমার মতো করে দুঃখ কষ্ট যন্ত্রণায় পড়ে আছি, আল্লাহকে ডাকতেছি, আল্লাহ তুমি রহমত করো, তুমি যদি আল্লাহ রহমত করো তবেই আমি এইসব জালিমদের হাত থেকে রক্ষা পাবো। একটা ভালো দিনের অপেক্ষা, একটা ভালো সময়ের অপেক্ষা আমি তখন পড়ে আছি। অ্যান্ড এরকম করতে করতে আমার আম্মা তখন মারা যায়। আমার মা, যিনি আমাকে 10 মাস দিন পেটে ধরছে, আম্মু মারা যায়। এবং আম্মুর কবরে আমি মাটি দিতে পারি না, আমি তখন দুবাই থাকি। আম্মু মারা যাওয়ার পরে আমি আস্তে আস্তে করে নিজেকে ঘুরে দাঁড়াই, মানে আস্তে আস্তে করে ব্যবসা বাণিজ্য শুরু করি এবং নিজের মতো করে তখন আমি দুবাইতে একটা পরিবেশ, মানে একটা ভালো একটা অবস্থান আমি তৈরি করে ফেলি। অ্যান্ড এই অবস্থার ভিতরে ভাই যেটা ঘটে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এর উপর এই রূপার যে 3টা ভাই ছিল, এই রূপা আমার যে সৎ মায়ের 3টা ছেলে ছিল, উনি তখন ওনার 3টা ছেলেকে বিয়ে করায়। 3টা ছেলেকে বিয়ে করে এবং বিয়ে করানোর পরে 3 ছেলেই তখন বউ নিয়ে আসে এবং বউ নিয়ে আমার বাড়িতে আসে। মানে আমার আব্বা কিন্তু তখন অসুস্থ, একদম বিছনা থেকে উঠতে পারে না। এই অবস্থার মধ্যেই তারা তখন এখানে আসে, এই বাড়িতে থাকতেছে এবং আমার আব্বা তখন এটা মানতে পারতেছে না। আমার আব্বা তখন ওই মহিলারে বলতেছে, রূপা ওই মেম্বারে বলতেছে যে তোমার নামে তো আমি ওই সময় রাগ করে সম্পদ দিয়ে দিছি, তা কিছু সম্পদ আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও, আমার তো একটা ছেলে আছে, আমি তো ওর উপরে রাগ করে ওকে বঞ্চিত করছি সব কিছু থেকে, তা আমি তো আল্লাহর কাছে দায় দিতে হবে, মৃত্যুর পর আমি আল্লাহর কাছে কী দায় দিব, আমার সন্তানটাকে অন্তত কিছু সম্পদ তুমি ফিরিয়ে দাও। এই নিয়ে নাকি আমার আব্বা ওনার সাথে খুব ঝগড়া করতো, মানে ওই রূপা মেম্বারের সাথে ঝগড়া করতো। রূপা মেম্বার কোনোভাবে আমাকে সম্পদ দিতে রাজি নেই, মানে দেবে না। ওনার কথা হচ্ছে আমি তো আমার ছেলেদেরকে দিয়ে দিচ্ছি, আর আমার ছেলেরা না দিলে আমি কী করবো। এই অবস্থার মধ্যে তখন আমার আব্বু মারা যায়। অ্যান্ড আব্বু মারা যাওয়ার পরে কিছুদিন পরে আমি তখন বাংলাদেশে আসি। শত হলেও তো তিনি আমার বাবা, আমি ওনার কবরে যাই, ওনার কবর জিয়ারত করি এবং কবর জিয়ারত করে কয়েকদিনের মতো থাকি। বা আমার বাড়ি তখন আমি চিনতে পারি না, আমি মনে হয় যেন আমার বাড়িতে রিফিউজি, এমন একটা অবস্থা যে বাড়ির 3 বিটায় 3টা বিল্ডিং এবং আমার ওই সৎ 3 ভাই বিল্ডিং টিল্ডিং উঠে বাড়িঘর দখল কইরা বিশাল একটা অবস্থা। এবং রূপা তার অনেকটা সম্পত্তি, মানে আমার আব্বার অনেকটা সম্পত্তি যতটুকু রূপা পাইছিল তার মেজরিটি পার্সেন্টই রূপা বিক্রি করে ফেলে, বিক্রি করে ওর স্বামীরও ইতালি পাঠায়। এরপরে আরেকটা বিয়ে করে আর কি, রূপা না, রিমা আরেকটা বিয়ে করে এবং বিয়ে করার পরে ওর স্বামীকে ও তখন ইতালিতে পাঠাই দেয়, সম্পূর্ণ আমার বাবার বিক্রি করা টাকা, আমার বাবার জমি বিক্রি করা টাকা। এবং এ বিষয়ে রূপা তাকে পরিপূর্ণভাবে, মানে আমার সৎমা তাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করে যায়। তো আমার বাড়িতে আমি তখন মানুষের ঘরে থাকতাম, যেহেতু আমার নিজস্ব কোনো সম্পত্তি নাই, নিজস্ব জায়গা নাই। আব্বার কবরের কাছে গিয়ে কান্নাকাটি করলাম যে আব্বা এটা তুমি কী করলা।
মায়ের উপর রাগ করে তুমি কেন এত বড় কাজটা করলাম। কয়েকদিন থাকলাম, থাকার পর আমি পুনরায় আবারও দুবাইতে চলে আসলাম, যেহেতু ভাই আমি দুবাই প্রবাসী, আমার তো বিদেশে থাকাই লাগবে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আল্লাহর মায়ের শেষ রাইতে বলে না যে আল্লাহর বিচার তো আছে, আল্লাহ অবশ্যই বিচার দুনিয়াতেও করবে, আখেরাতেও করবে। একইভাবে তার ওই 3 সন্তান মানে 3 বউয়ের সাথে কোনোভাবেই এই আপনার কি বলে আমার ওই সৎমা রূপা খাইতে পারতেছিল না। এরই মাঝে আপনার রিমা কী করছে, তার স্বামীর সাথে ইতালি চলে গেছে। এরপরে রিমার ঘরে আরও সন্তানাদি হয়েছে, সবাইকে নিয়ে রিমা তখন ইতালি ওর হাজব্যান্ডের সাথে সেটেল হয়ে গেছে। এবং রিমা যে সম্পত্তি পাইতো আর কি, রিমার নামে যে সম্পত্তি দেওয়া হয়েছিল ও সব বিক্রি করে দিয়েছে, 1 তোলাও রাখে নাই। সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করে ওর স্বামীকে নিয়েও তখন দুবাইতে আছে, আর আপনার ইতালিতে আছে, খুব ভালো আছে। আর এদিক দিয়ে এই আমার যে সৎমা আছে রূপা তখন একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেল। যন্ত্রণাটা হচ্ছে ঠিক এরকম, তার যে 3টা ছেলে বিয়ে করেছে এবং 3 বউয়ে তখন এই রূপারে খাবার দিত না, আমার সৎমারে খাবার দিত না এবং গালমন্দ করতো, সারাদিন কাজ করতো। মানে এমন একটা অবস্থা হয়েছে যে উনি শেষ পর্যন্ত, এই রূপা শেষ পর্যন্ত মানুষের বাড়িতে গিয়ে গিয়ে কাজ করা লাগে, মানে মানুষের বাড়িতে গিয়ে কাজ করতো। এমন একটা অবস্থা, তিনি একজন প্রাক্তন মেম্বার ছিলেন এবং আজকে যে তার ছেলে 3টা এত সয় সম্পত্তির মালিক, এই সমস্ত কি সম্পত্তি কিন্তু রূপার কারণেই পাইছে। আমার আব্বা রাগ করে আমাদের উপরে রূপার নামে সম্পদ দিয়ে দিছে এবং রূপা তার 3 সন্তানের নামে দিয়ে দিল, 4 সন্তান ছেলেমেয়ের নামে দিয়ে দিল। এখন ছেলেমেয়েরা এমনভাবে তার সাথে বেইমানি করেছে যে আমি ছুটিতে বাড়িতে গেছি, আবারও যাওয়ার পরে দেখতাম যে উনি মানুষের বাড়িতে দিন চুক্তিতে কাজ করে। এই রূপা, এই মহিলা মানুষের বাড়িতে দিন চুক্তিতে কাজ করে, শুধু কাজই করে না, মানে এমন একটা অবস্থা যে আসলে বলতে আমার লজ্জা লাগে, কিন্তু আসলে কি আর করব, না বলেই উপায় নাই। যে উনি মানে ওনারে বিভিন্ন মানুষ খারাপ কাজের প্রস্তাব করে এবং তার সাথে অনেক মানুষের খারাপ কাজও করে। তো তখন নিজের কাছে আসলে খারাপ লাগলো যে আমার মা বা সতৈরিত সৎমা, এক হিসাবে শাশুড়ি, অন্যদিকে সৎমা, তো উনি এভাবে বাংলাদেশে লাঞ্ছিত অপমানিত হইতেছে, মানুষ ওনাকে এমনি অমনি বিভিন্নভাবে ইউজ করতেছে। তো নিজের ভিতরে খারাপ লাগা থেকে আমি মাঝে মাঝে অনেকে টাকা পাঠাইতাম, তখন যেহেতু মানুষটা দেশে থাকে তার জন্য টাকা পাঠাইতাম। এরকম করে পাঠাইতে উনি একদিন হঠাৎ করে আমার বলতেছে যে সৌরভ, যদি পারো আমার একটু দুবাইতে নিয়ে যাও। তো আমি বললাম আপনি দুবাই এসে কী করবেন এই বয়সে? ওনার বয়সটা কিন্তু বোঝা যায় না, আমি বারবার বলি উনি বাংলাদেশের চিত্রনায়িকা অনেকটা পূর্ণিমার মতো, মানে বয়স হয়েছে কিন্তু এই বয়সটা কোনোভাবে বোঝা যায় না। তো ওনার বয়সটা বোঝা যেত না এবং উনি যে মানুষের বাড়িতে কাজ করতো তখনও কিন্তু নিজেকে অনেকটা ফিটফাট রাখতো। তো উনি আসলে দুবাইতে কেন চলে আসতে চায় বিষয়টা আমি বুঝতে পারছি। উনি আসলে ওখানে থাকতে পারতেছে না, ছেলেদের চালায়, বিভিন্ন বয়সী মানুষরা তাকে খুব বেশি উত্তপ্ত করে, তার সাথে নোংরা সম্পর্ক করে। এবং তিনি সম্ভবত বাংলাদেশে মানে আমাদের এলাকাতে কারো না কারোর সাথে সম্ভবত তিনি কোনো ফাইসে গেছে, মানে কারো না কেউ কোনো কিছু ভিডিও করছে বা এরকম কিছু, যে উনি আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলতেছে যে যেমনে পর আমার একটু দুবাইতে নিয়ে যাও। পরে আমি বললাম আপনার যে বয়স হয়েছে এই বয়সে তো আসলে আমি আপনাকে দুবাই আনতে পারবো না, আপনি তো ওয়ার্ক ভিসা পাবেন না, কাজের ভিসা পাবেন না। উনি তখন করলো কি, ওনার বয়স অনেক কমাইছে, অনেক কমিয়ে উনি ওনার প্রায় আপনার 30 থেকে 35 বছর উনি ওনার পাসপোর্ট করছে। কীভাবে করছে আসলে এটা আমি জানি না। উনি ওনার মানে ওনার বড় মেয়ের বয়স উনি ওনার পাসপোর্ট তৈরি করছে এবং পাসপোর্ট তৈরি করে আমার বলে আমি বয়স কমাইয়া পাসপোর্ট দিছি, তাও তুমি আমার ভিসাটা ম্যানেজ করতে পারো কিনা দেখো। পরে ভিসা দেওয়ার পরে মানে পাসপোর্ট দেওয়ার পরে আমি তখন ভাবলাম যে আসলে কী করবো। ওই সময়টাতে আমি নিজেও অনেকটা টেনশনে পড়ে গেছি যে আসলে কী করবো, তারে কোন জায়গায় কী করা যায়। পরে আমি একটা পর্যায়ে ভাবলাম যে ঠিক আছে, যেহেতু এরকম করেই বলতেছে তাই ঠিক আছে আমি তারে নিয়ে আসি। পরে আমি আমাদের রেস্টুরেন্টে মানে পিছনের যে মহিলাদের কাজগুলো আছে আর কি, অনেক ধরনের কাজ আছে, ওই কাজের জন্য তখন আমি তার ভিসাটা ওকে করি এবং তাকে আমি দুবাইতে নিয়ে আসি। তো দুবাইতে আনার পরে আমি কিন্তু কখনোই তার উপরে কোনো অসম্মান করা বা তার অপমান করা, তাকে ছোট করা, আমি এটা কখনোই করিনি। যেহেতু ওনার ছেলে মেয়ে সবাই ওনার সাথে বেইমানি করছে। আপনার রিমা ইতালিতে গিয়ে লাক্সারি লাইফ লিড করতেছে, ফেসবুক লাইভে আইসা ফলের বাগানে ঘুরতেছে এবং স্বামী সন্তান নিয়ে কত সুখে আছে। এবং তার যে 3 ছেলে তারা আজকে কোটি কোটি টাকার সম্পদের মালিক, মানে এক ছেলে 2-3 কোটি টাকার সম্পদ পাইছে, এমন একটা অবস্থা। আমাদের তো সয় সম্পত্তির ভাই অভাব ছিল না, তার 3 ছেলেও রাজকীয়ভাবে বাইক নিয়ে ঘুরতেছে, জমি বিক্রি করতেছে, খাইতেছে, মানে বিশাল একটা অবস্থা। আর এই মহিলাটাকে এক মুঠো ভাত তার 3 সন্তানের 1 সন্তানও দেয় নাই। তো যেহেতু দুবাইতে নিয়ে আসছে আমি ভাবলাম যে উনি ওনার মতো করে থাকুক। পরে আমি ওনাকে ওনার মতো করে রাখতেছি, উনি চলাফেরা করতেছে, থাকতেছে, ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে, আমি তখন ওনার মতো করে পড়ে আছি দুবাইতে। তো এই অবস্থার ভিতরে দুবাই থাকতে থাকতে আমার ভিতরে কেমন যেন একটা একঘেয়েমি কাজ করতেছে যে দুবাইতে আমার ভালো লাগে না, আমি ইউরোপের কোনো দেশে চলে যাব, ইউরোপের কোনো একটা দেশে যাব এই পরিকল্পনা করে আমি তখন করলাম কি, দুবাই থেকে আমি তখন আপনার ফ্রান্সের জন্য লাইন দিলাম। দুবাই থেকে অনেক টাকা পয়সা লাগছে, আমি খরচ করে তখন দুবাই থেকে ফ্রান্সে চলে যাই। তো ফ্রান্সে চলে যাওয়ার পর আমি তখন ফ্রান্সে থাকতেছি এবং ফ্রান্সে থাকা অবস্থায় হঠাৎ করে
মানে আমি ফ্রান্সে যাওয়ার প্রায় আপনার 1.5 থেকে 2 বছর পরে ওই আমার মা রূপা, সৎমা রূপা কিন্তু উনি দুবাইতেই থাকে। ওনাকে যে হোটেলে আমি চাকরি দিয়ে যাই উনি ওই হোটেলে চাকরি করে, ওইখানেই থাকে। 1.5 থেকে 2 বছর পরে ফ্রান্সে যাওয়ার পরে ভাই হঠাৎ করে আমি এক জিনিস দেখে আমার মাথায় যেন আসমানটা ভেঙে পড়ে। আসমানটা ভেঙে পড়ে ঠিক এরকম, উনি অনেক টাকার মালিক হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে এবং বিভিন্নভাবে আমি পরিশেষে জানতে পারি যে উনি দুবাইতে মেয়ে সাপ্লাই করে এবং আপনার আমার ওই সৎমা শুধু মেয়ে সাপ্লাই করে তাই নয়, উনি বিভিন্ন মাদক, অনেক ধরনের মাদক আছে, মাদক উনি বিক্রি করে, মাদক ব্যবসা করে এবং যত ধরনের মাফিয়ার খারাপ কাজ আছে উনি সমস্ত কিছু ইন্ডিয়ান লোকদের সাথে মিলে এই ধরনের খারাপ কাজগুলো উনি দুবাইতে করতেছে। তো উনি যে এই ধরনের কাজগুলো করে, এখন আমাদের এলাকার যে লোকেরা আছে যারা আমার গ্রামের মানুষ তারা কিন্তু সবাই জানে, প্রত্যেকেই জানে যে ওনারা আমি দুবাইতে আনছি, উনি আমার ভিসায় দুবাইতে আসছে, ওনারা আমি দুবাইতে নিয়ে আসছি, এটা একদম A to Z আমাদের গ্রামের সমস্ত সব মানুষরা জানে। এখন উনি দুবাইতে এসে যে এই ধরনের আকামগুলা বা খারাপ কাজগুলা, বাজে কাজগুলা করতেছে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের গ্রামবাসীরা জেনে গেছে যে উনি দুবাইতে মেয়ে সাপ্লাই, উনি দুবাইতে আপনার মাদক ব্যবসা করে, এটা করে ওইটা করে। এখন গ্রামের সব মানুষরা উল্টো দোষটা আমার উপরে ছাপাই দিছে। গ্রামের সবাই বলতেছে আমি আমার সৎমাকে দুবাইতে নিয়ে তার দিয়ে আমি খারাপ কাজ করাইতেছি এবং তার ওই খারাপ কাজের টাকা আমিও নিচ্ছি, উনিও নিচ্ছে, যার জন্য এখন আমিও বড়লোক, উনিও বড়লোক। আমি এলাকাতে একটা মসজিদ করতে চাইছিলাম আমার আব্বার নামে, আমার আম্মার নামে, গ্রামবাসী আমাকে মসজিদটা করতে দেয় নাই। আমি গ্রামবাসীর কাছে বললাম যে আমি একটা মসজিদ নির্মাণ করবো আমার আব্বা আম্মা উভয়ের নামের উপরে, যে আপনারা আমাকে মসজিদটা নির্মাণ করতে কেন দিবেন না, আমার অপরাধটা কি? আমি জানতে পারি আমার অপরাধ একটাই, যে আমি আমার সৎমাকে দুবাইতে নিয়ে তার দিয়ে আমি খারাপ কাজ করাই এবং ওই খারাপ কাজের টাকা আমিও নেই, আমার সৎমাও নেই, যার জন্য আমি গ্রামে মসজিদ বানাইতে পারবো না। আমি বললাম যে গ্রামে মসজিদ বানানোর নিয়ে এটা কেন? এবং সবার মুখে মুখে একটাই কথা, আমি বললাম যে আমি তো দুবাইতে থাকি না, আমি তো ফ্রান্সে থাকি। সবাই বলতেছে তুমি ফ্রান্সে গেছো গা চালাকি করে, আর তোমার সৎমায়েরে তুমি দুবাইতে লাগাই দিছো ব্যবসা করা লাগে, সেই ব্যবসা করতেছে, সেই ব্যবসার টাকার ভাগ তুমিও পাচ্ছ। একটা পয়সা যদি বিশ্বাস করেন ভাই, আমি আমার শাশুড়ির কাছ থেকে আমার সৎ মায়ের কাছ থেকে নিয়ে নেই। ইভেন আমি যে ওনাকে দুবাইতে নিয়ে গেছি, আমার তো নিজস্ব একটা খরচ হয়েছে, মোটামুটি অনেক টাকা আমার খরচ হয়েছে, ওই খরচের টাকাটাও কিন্তু আমি তার কাছ থেকে নিয়ে নিই, খরচের টাকাটাও নিয়ে নেই। দুবাইতে যাওয়ার পরে তারা আমি অনেক টাকা পয়সা দিছি যে আপনি চলাফেরা করেন, আপনি খাওয়া দাওয়া করেন, আপনি ভালো থাকেন, ওনারা অনেক টাকা পয়সা দিছি না, সেই টাকা পয়সাও সে নিচে নেওয়ার পরে সে তার মতো করেই আছে, আমি কিন্তু তার একটা পয়সাও নেই নেই। গ্রামে আমি যেতে পারি না, গ্রামে আমি মুখ দেখাইতে পারি না, গ্রামে ঢুকলে সবাই আমাকে ধুর ধুর করে তাড়িয়ে দেয়। এবং আপনি বিশ্বাস করবেন একটা মাহফিল, আমাদের গ্রামে মাহফিল হয়, সেই মাহফিলের ভিতরে মাত্র 5,000 টাকা, হুজুরের হাতে আমি 5,000 টাকা দিছি। আমাদের এলাকার যিনি আপনার দায়িত্বে আছে আর কি, গ্রামের সর্দার, সে 5,000 টাকা হুজুরের কাছ থেকে নিয়ে আমাকে ফিক্কা মারছে, আমাকে ঢিল মারছে যে তোর টাকা তুই নিয়ে যা, তোর টাকা, তোর হারামের টাকা আমরা এরকম ভালো কাজে লাগাবো না। তো ভাই আমার টাকাটা, হারামের টাকাটা হলো কেমন করে? আমি বারবার বলি যে আপনারা, অনেকের তো দুবাইতে লোকজন আছে, আপনারা দুবাইতে যান, আমার সৎমাকে আমি যে চাকরি দিয়েছি বা যে কাজ করেছি সেখানে অনেক মানুষ আছে, আপনারা খোঁজ খবর নেন, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন যে আমি দুবাইতে আমার সৎমাকে আমি কী ধরনের ব্যবসা তাকে দিয়ে করাচ্ছি। কিন্তু দুবাইতে কেউ আসবে না, দুবাইয়ের কোনো লোকজন নিয়ে কেউ কোনো কথা বলবে না, কিন্তু গ্রামের মাটিতে আমাকে ভালো কোনো সৎ কাজ করতে দিবে না। পরে আমি ভাবলাম যে এই মহিলাটাকে আমি দেশে চলে যেতে বলি। আমি নিজে আমার ওই সৎমার উপরে কল দিলাম, কল দিয়ে বললাম আপনি যেখানে খারাপ কাজগুলো করতেছেন আমি তো আপনার খারাপ কাজের জন্য দুবাইতে আনি নাই। উনি আমাকে বলা আমি যেখানে খারাপ কাজ করি এটা তো আমি কারো কাছে বলি নাই, আমি কি কারো কাছে বলছি যে তুমি আমাকে দুবাইতে না আমার দিয়ে খারাপ কাজ করাইতেছো? আমি বলি আপনি বলেন নাই ঠিক আছে, কিন্তু গ্রামের সবাই তো আমার উপরে দোষ চাপাইতেছে, সবাই বলতেছে আমি আপনার দুবাইতে না আপনার দিয়ে খারাপ কাজ করাইতেছি। উনি আমার বলে তো গ্রামের মানুষ বললে তো এটার জন্য আর আমি দেয় না, তুমি তোমার গ্রামের মানুষের সাথে বুঝো, আমাকে কেন বলতেছো? আমি বললাম যে আপনি দেশে চলে যান, প্রয়োজনে আপনার সমস্ত দায়িত্ব আমি নিব। উনি আমাকে উল্টা বলেছে তুমি আমার কী দায়িত্ব নিবা? আমি তো তোমাকে বলি না তুমি আমার কোনো দায়িত্ব নাও। সর্বোপরি তারে এত বোঝানোর পরে আমি তার দেশে পাঠাইতে পারি না। আমি এমন একটা কাজ করছি, লাস্টে আমি ওনার মেয়ের সাথে যোগাযোগ করি, আমার প্রাক্তন ওয়াইফ আমার রিমার সাথে আমি তখন যোগাযোগ করি, তার ফোন নাম্বারটা ম্যানেজ করি, ইতালির ফোন নাম্বার ম্যানেজ করার পরে আমি তাকে ফোনে তখন বিষয়টা বুঝিয়ে বলি। তার ফোনে বলানোর পরে সে রাজি হচ্ছে না, সে বলে আমার মা যদি না যায় আমি কি করতে পারবো? আমি বললাম যে তুমি একটা কাজ করো, তুমি ইতালি থেকে প্রয়োজনে দুবাইতে যাও এবং দুবাইতে গিয়ে যেভাবেই পারো, আল্লাহ দেখুন তো তোমাদের তো টাকা পয়সা অর্থ আভিজাত্য কোনো কিছুর তো অভাব নাই, তোমার স্বামীও ইতালি থাকে, তুমিও ইতালি থাকো, তোমার ছেলেমেয়েরা সবাই ইতালি থাকে, তোমরা এখন অনেক টাকা পয়সার মালিক, একটা কাজ করো, তোমার আম্মা কেনই অসৎ পথে ইনকাম করবে, অসৎ পথে উনি কেন চাবে, তুমি দুবাইতে গিয়ে তোমার আম্মাকে বুঝিয়ে শুনিয়ে তুমি তোমার আম্মাকে বাংলাদেশে নিয়ে যাও, তোমার আম্মাকে নিয়ে যাও।
তা ও আমাকে বলে না, আমি শেষ পর্যন্ত ফ্রান্স থেকে দুবাইতে গেছি, মানে সরি ফ্রান্স থেকে আমি ইতালিতে গেছি ওর সাথে দেখা করার জন্য এবং রিমাকে বোঝানোর জন্য। একটা রেস্টুরেন্টে আমাকে ডেকে আনছি, রিমাকে ডেকে এনে খুবভাবে বুঝাইছি যে রিমা তুমি তোমার আম্মুকে বলো এবং তোমার আম্মুকে তুমি যেমনি পারো দেশে পাঠানোর ব্যবস্থা করো, প্রয়োজনে তুমি দুবাইতে যাবা, আমি তোমার সমস্ত টিকিটের টাকা দিব, তুমি দুবাইতে গিয়া রিমাকে তোমার আম্মার রূপাকে দেশে পাঠিয়ে দাও। উনি যতদিন ধরে দুবাই থাকবে সবাই আমার সাথে খারাপ কথা বলে এবং প্রয়োজনে উনি দেশে কয়েক মাস থাইকা এরপরে উনি অন্য কোনো একটা দেশে চলে আসুক, ইতালিতে আসুক, তোমার সাথে থাকুক, তারপরে উনি দুবাইতে না থাকুক, কারণ উনি দুবাইতে উনি টাকা ইনকাম করে, সবাই বলে আমি ওনাকে দিয়ে খারাপ কাজ করাই। শেষ পর্যন্ত রিমা যখন তার মাকে ফোন দিয়ে এগুলো বললো যে আম্মু সৌরভ তো আমাকে এটা বলতেছে, সৌরভ ইতালিতে আসছে, আমার সাথে দেখা করছে, এইবার আমার ওই সৎমা রূপা উনি আমাকে ফোন দিয়ে এমন গালাগালি শুরু করছে। আমার বলতেছে তুই ফ্রান্সে কেমনে থাকবি, আমি তোর দেখাই ছেড়ে দিবো, আমার ফ্রান্সে বহুত লোক আছে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সংসার ভাঙার জন্য তুই ইতালিতে গেছিস। এখন তো আপনার মেয়ের সংসার ভাঙার জন্য ইতালিতে যাই নাই, আমি গিয়েছিলাম আপনাকেই বোঝানোর জন্য, তুই আমাকে কি বুঝাবি, আর তুই আমার মেয়ের সাথে এখনও যোগাযোগ করিস, তুই আমার মেয়েকে যদি ফোন দেস অবস্থা খুব খারাপ হবে। আমি কেন ইতালিতে গেলাম, আমি কেন ওনার মেয়েকে ওনাকে দিয়ে বুঝাইলাম, এই কারণে উনি এবার নিজে আমার গ্রামে লোকজনের কাছে উনি ফোন দিয়া বলে যে হ্যাঁ আমাকে এইসব কাজ সৌরভ করাইতে আছে, সৌরভ এনে আমাকে এইসব কাজ দিছে। এই কথাটা উনি আগে বলে নাই, কিন্তু এখন বলতেছে। উনি এখন গ্রামের সব মানুষের কাছে ফোন দিয়ে দিয়ে বলে যে সৌরভ আমার এইসব কাজ করাইতেছে, আমি এইসব কাজ করতে বাধ্য, আমি চাইলেও এইসব কাজ আমি ছাড়তে পারি না। আমি রিমাকে বলি রিমা তুমি তোমার মাকে বুঝাও, আমি তো ইতালিতে তোমার সাথে প্রেম করার জন্য যাইনি, তোমাকে তোমার স্বামীর কাছ থেকে চিনিয়ে আনার জন্য যাইনি, আমি গিয়েছিলাম শুধুমাত্র তোমাকে তোমার মাকে তুমি যাতে একটু বুঝাও, আমি বুঝালে তো বুঝবে না এই জন্য। রিমাও তখন তার সংসার করতেছে, একেবারেই চুপ। তার 3 ভাইও আছে, কোটি টাকার সম্পদের মালিক, এক একজনে এক এক দিক দিয়ে সম্পদ বেচে আর খায়। আর একইভাবে আমার ওই সৎমা রূপাও দুবাইয়ের মাটিতে রাজকীয় লাইফ লিড করতেছে, উনি ইউরোপে ঘুরতে যায়, আপনি বুঝেন কত টাকার মালিক। মধ্যখানে আমার এই কাল ও কাল সব কাল গেল, আমার গ্রামবাসীর সামনে আমি মুখ দেখাইতে পারি না, গ্রামে যেতে পারি না, কারোর সামনে কোনো কথা বলতে পারি না, নিজের বয়সটা শেষ, বিয়ে শাদিও করতে পারি নাই এবং এখন এমন একটা বয়সে এসে দাঁড়িয়েছি জাস্ট মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি। এবং আল্লাহর কি হুকুম আর কি, আল্লাহর কি রহমত, শেষ বয়সে হঠাৎ করে এসে আপনার এই অনুষ্ঠানগুলো আমার চোখের সামনে আসলো, আপনার গল্পগুলো আমি শোনা শুরু করলাম, সে জায়গা থেকে আমি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করলাম। আমি একজন ফ্রান্স প্রবাসী, এখনও ফ্রান্সেই আছি, যদিও আমার জানি না ভাগ্যে কী আছে, আমি চিন্তা ভাবনা করতেছি আমি সৌদি আরবের দিকে চলে যাব, ওখানে হজ করে আমি ওখানেই থেকে যাব। ফ্রান্স দেশটাও আমার কাছে একটু অশ্লীল মনে হয়, আমার থাকতে ভালো লাগে না। তো আপন ভাই যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন, কারণ আমাদের গ্রামে অনেকেই দেখলাম যে বিশেষ করে 3 জন মহিলা আমাদের গ্রামের সে নিয়মিত আপনার অনুষ্ঠানগুলো দেখে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা নিয়মিত এই অনুষ্ঠানটা দেখে এবং আপনিও যদি আমার গল্পটা রেকর্ড করেন তাহলে তারা অবশ্যই এই গল্পটা তাদের ফেসবুকে বা এখানে সেখানে তারা শেয়ার করবে। আমার গ্রামে 10 জন মানুষও যদি এই গল্পটা শোনে তাহলে 10 জন মানুষ অন্তত আমাকে ভুল বুঝবে না, 10 জন মানুষের কাছে আমি অন্তত ভালো হতে পারবো। এই জন্য আপনি আমার গল্পটা প্রচার করবেন। ফ্রান্স থেকে সৌরভ আহমেদ। ভালো থাকবেন আপন ভাই, আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজশাহীর ভাই সৌরভ আহমেদের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, আমার আজকের গল্পের টাইটেল ছিল সৎমাকে দিয়ে দুবাইতে খারাপ কাজ করায় ছেলে। এবং এই কথাটা শুধু সৌরভ নয়, মানে শুধু আমি নয়, তার গ্রামের প্রতিটা মানুষ, তার গ্রামের যিনি সর্দার আছে ওই সর্দারের নাম্বারটা সৌরভ আমাকে দিয়েছে, আমি সর্দারকে কল দিয়েছিলাম। সর্দার আমাকে বলে যে ভাই আপনি কিচ্ছু জানেন না, সৌরভ তার মাকে দিয়ে ব্যবসা করাচ্ছে, এটা আমাদের গ্রামের সবাই আমরা জানি। এখন সে এই দায় থেকে মুক্তি নেওয়ার জন্য, এই দায় থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে দিয়ে ভুলভাল মিথ্যে বলতেছে, আপনাকে মিথ্যেভাবে আপনাকে ব্যবহার করতেছে। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আপন ভাই তাহলে আপনি যে কথাটা বললেন কোন নির্ভরতার উপরে বললেন? আমি আমার নিজস্ব ব্যক্তিগত লোক ধারা এই রূপাকে আমি মোটামুটি যতটুকু পেরেছি আর কি, বাংলাদেশে বসে দুবাইতে যতটুকু ওনাকে করা যায় ওভাবে আমি করছি এবং করে বুঝতে পারলাম যে রূপা আসলেই যথেষ্ট পরিমাণের অসৎ একজন মহিলা। আই এম সরি টু সে এইভাবে বলার জন্য, আসলেই খারাপ একজন মহিলা এবং তিনি যেগুলো করতেছে এগুলো প্রতিটা বাংলাদেশিদের মান সম্মান নষ্ট করতেছে দুবাইয়ের মাটিতে। তো এতে সৌরভের কোনো রকমের লিঙ্ক নাই এবং সৌরভ নিতান্ত একজন ভালো মনের মানুষ। শুরু থেকে এই পর্যন্ত সৌরভ কোনো জায়গায় কোনো কিছু করে নাই, কিন্তু দিন শেষে আজকে সৌরভ প্রতিটা মানুষের কাছে দোষী
দেশের কাছে, জাতির কাছে, তার গ্রামবাসীর কাছে, সবার কাছে সৌরভ আজ অপরাধী। সবাই মনে করে যে রূপার বিজনেসের টাকা সৌরভ নিচ্ছে, আসলে কিন্তু সৌরভ তার বিজনেসের টাকা নিচ্ছে না। সৌরভ পরিস্থিতির শিকার। আমি একটা কথা বারবার বলে রাখি, আমরা কেন জানি খারাপ মানুষগুলোকে বারবার ভালো করার জন্য চেষ্টা করি। আপনি খেয়াল করে দেখবেন যে রূপা লাস্টের দিকে যে অবস্থা গেছে, আসলে ভাই লোকে বলে যে শকুন যতই উপরে উঠুক তার মানে নজর কিন্তু নিচের দিকে থাকে। শকুন যতই উপরে উঠবে নজর কিন্তু নিচে থাকে। আমাদের এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা এরা যতই টাকার মালিক হোক, যতই সম্পদের মালিক হোক, এদের চাল চলন, আচার আচরণ, কাজকাম সব কিছু কিন্তু নিচু দরে মানুষের মতোই হবে। যেমনটা রূপার, আপনি চিন্তা করেন উনি তো চাইলে এখন সব কিছু ছাড়তে পারে, সব কিছু ছেড়ে দিয়ে একটা সুন্দর লাইফে আসতে পারে, ওনার ছেলে মেয়েদের সাথে এখন ওনার টাকা আছে, ওনাকে সবাই মেনে নেবে, কিন্তু সেটাও সে করে না। আল্লাহ এই রূপাকে শিক্ষা দেওয়ার জন্য যেই সন্তানদের নামে সয় সম্পত্তি সব কিছু লিখে দিল, এই সন্তানকে দিয়ে তাকে অপমান করলো, ওই সন্তানকে দিয়ে তাকে বেইজ্জতি করালো, যাতে রূপার শিক্ষা হয়। এরপরেও রূপার শিক্ষা হলো না। অবশ্যই এর চেয়েও ভয়ানক কিছু রূপার জন্য অপেক্ষা করছে, আমি শিওর। রূপা যদি এখনও সংশোধন না হয়, তাহলে আল্লাহ এই দুনিয়ার মাটি তোকে এমন শিক্ষা দিবে যে শিক্ষাটা পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। তবে হ্যাঁ, সৌরভকে নিয়ে আপনার কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।